যাই হোক, তাহলে ন্যায় দর্শনের ন্যায় কথার অর্থ কি? যুক্তিনিষ্ঠতা। যুক্তিনিষ্ঠতাই ন্যায়ের আসল পরিচয়, এই কথা বললাম। এরপর বললাম তাহলে ন্যায় কথার অর্থ এর কি কোনো সংস্কৃতি আছে? এটা অনেক সময় পড়তেও পারে যে নিয়তে অনেনয়তি ন্যায়, যার দ্বারা চালিত হয়ে মানুষ একটা বুদ্ধিনিষ্ঠ স্থির সিদ্ধান্তে উপনীত হয়, তাকে বলা হয় ন্যায়। তো এই যে ন্যায় দর্শন, এই ন্যায় দর্শনের প্রণেতাকে না, এই প্রণেতা হলো মহর্ষি গৌতম। আমরা জানি গৌতম নয় কিন্তু গৌতম, তাই তো? আমাদের যে বৌদ্ধ দর্শনের যে গৌতম আর ন্যায় দর্শনের গৌতম, এর মধ্যে পার্থক্য আছে। গৌতম কিন্তু নয়, গৌতম, গয় উকার। তো যাই হোক, এই, হ্যাঁ স্পেলিংটা একবার বলে দিন। কোনটা? আপনি বললেন গৌতম আর গৌতম। আপনার কথাটা না কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে এখনো? কেটে যাওয়ার তো কথা নয়, নেটওয়ার্ক খুব ভালো। তো পাচ্ছে। স্যার কি বলেন? মহর্ষি গৌতম, মহর্ষি গৌতম এবং মহর্ষি গৌতম, গৌতম আর গৌতম, বোঝা গেল? মহর্ষি গৌতম আর মহর্ষি গৌতম। তো এই মহর্ষি গৌতম হলো কি না, বৌদ্ধ দর্শনের প্রণেতা মহর্ষি গৌতম, আমরা জানি, তাই তো? আর ন্যায় দর্শনের যিনি প্রণেতা তিনি কিন্তু মহর্ষি গৌতম নয়, মহর্ষি গৌতম, গয়ৌকার, গো, বুঝতে পেরেছ? মহর্ষি গৌতম। এই মহর্ষি গৌতম আর গৌতম আলাদা লোক। অনেকে বলে দেখবে বৌদ্ধ দর্শনের যে প্রণেতা এবং ন্যায় দর্শনের প্রণেতা একই ব্যক্তি, না, এটা ভুল। মহর্ষি এর নামটাই টোটাল আলাদা, কাছাকাছি ঠিক কথাই, যে ন্যায় দর্শনের যিনি প্রণেতা তিনি হলেন কি মহর্ষি গৌতম। আর আমাদের ভারতীয় দর্শন শাস্ত্রটা, আমাদের ট্র্যাডিশনটা, আমাদের ইন্ডিয়ান ফিলোসফির ট্র্যাডিশনটাই হলো এরকম কি, আমরা তো জানি যে সূত্র, ভাষ্য, টিকা, টিপ্পণী হবে। একজন যিনি মহাজ্ঞানী ঋষি, তিনি কোনো একটা দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠা করলেন এবং তিনি তার জ্ঞান অগাধ, তিনি কম কথায়, অল্প কথায়, তাই তো, তিনি অনেক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শ্লোকের আকারে লিখে যান, তাই তো? তাকে বলা হয় কি সূত্রাকার, তাই তো? এরপর সেই অল্প কথায়, কম কথায় বিরাট যে গূঢ় অর্থ তিনি লিখে গেলেন, সেটা তো সাধারণ মানুষের পক্ষে বোঝা দুষ্কর। তার জন্য পরবর্তী ক্ষেত্রে যাতে সাধারণ মানুষের বোধগম্য করা যায় সেগুলোর অর্থগুলো ভেঙে ব্যাখ্যা করে, বিশদ করে পরবর্তী ক্ষেত্রে কিছুজন সেগুলোকে লিখেন, তাদেরকে বলা হয় ভাষ্যকার, বোঝা গেল? এরপর অনেক সময় দেখা যায় সেই ভাষ্যগ্রন্থ যে লেখা হলো সেগুলোও অনেক সময় দুরূহ, তাই তো? বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষের পক্ষে, সবাই বুঝতে পারছে না। সেই জন্য পরবর্তী ক্ষেত্রে সেই ভাষ্যগ্রন্থের উপর কী লিখে না, টিকা লিখেন অনেকে, তাই তো? আবার টিকা গ্রন্থগুলো অনেক সময় বোঝা দুষ্কর হয়ে যায়, তাই তো? কি হয় না, খুব গূঢ় ভাষায় লেখা, তখন কি সেই টিকার উপরও বিভিন্ন টিপ্পণী, প্রকরণ গ্রন্থ, বিভিন্ন পার্টিকুলার কিছু টপিকের উপর কি হয় যে টিকা গ্রন্থ লেখা হয়। এইটা হচ্ছে ভারতীয় দর্শনের আমাদের কি, এটা ঐতিহ্য, এটা ট্র্যাডিশন। তো এটা চিরাচরিত, এটা প্রথা, এইভাবেই চলে আসছে। যে কোনো ভারতীয় দর্শন সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথমে কি একটা সূত্র, একজন আছে সূত্রকার, হ্যাঁ, এক বা একাধিকজন ভাষ্যকার থাকবে, এবং তারপর দেখব কিছুজন টিকাকার থাকবে, কিছুজন টিপ্পণীকার থাকবে। এই হবে আমাদের কিন্তু যে কোনো ভারতীয় দর্শন সম্প্রদায়ে এইভাবেই চলে আসছে। তো আমাদের ন্যায় দর্শনের প্রণেতা বা প্রতিষ্ঠাতা, হ্যাঁ বলো। স্যার বলছি প্রকরণ গ্রন্থ আর টিপ্পনী কি এক? হ্যাঁ, যখন বলে দিচ্ছি, সূত্রকার কি করেন, অল্প কথায়, কম কথায়, গূঢ় অর্থে ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রাকারে, তার তো জ্ঞান অগাধ, প্রকাশ করতে হবে কি হবে, তার এত জ্ঞান এই যাবে ঠিকঠাক প্রকাশ করতে হবে, হাজার হাজার পাতা লেগে যাবে, প্রচুর পাতা লেগে যাবে। তাহলে তার জ্ঞানটা প্রকাশ করা হয় কি ক্ষুদ্র ক্ষুদ্র শ্লোকের আকারে। এরপর পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে না, সেই সূত্রাকারের সূত্রটাকে একটু বিশদ করে বলছেন কি ভাষ্যকার, তাই তো? আর একটু বিস্তৃত হলো ব্যাখ্যা করে, দেখবে আমরা যে কোনো মিনি ব্যাখ্যা গ্রন্থ পাবো, বা আমরা ন্যায় সূত্রতেও দেখতে পাবো একটা সূত্র, তার ব্যাখ্যাতে আমরা কতটা পাই, হয়তো 50, 60, 100 পৃষ্ঠা পেয়ে যায় ওই একটা সূত্রের ব্যাখ্যা। দেখবে প্রত্যক্ষ ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যাপদেশম অব্যবিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম, ন্যায় সূত্রের প্রথমেই যে এটা আছে, এটা 4 নাম্বার,
সূত্র, তো এখানে আমরা দেখতে পাবো কি যে মোটামুটি 60 পৃষ্ঠার মতো ব্যাখ্যা, 60-70 পৃষ্ঠা, সেই ঠিক সেরকম। এরপর ভাষ্যকারের পর টিকাকার থাকে, যে ভাষ্যটাকেও বোঝা যাচ্ছে না। টিকাকারের পর যেটা হয় যে কিছু কিছু টপিক নিয়ে কিছু কিছু গ্রন্থ বেরোয়। যেমন আমাদের ধরো 7টা পদার্থ নিয়ে কোনো বই পাবে, আমাদের বেদান্তে শুধু মায়া, হ্যাঁ, এই জাতীয় আলোচনা নিয়ে কি বেদান্ত সার। আবার বেদান্ত পরিভাষাতে বেদান্তের প্রমাণের জায়গাটা নিয়ে দেখো আলোচনা আছে, ঠিক আছে। এই তর্ক সংগ্রহ দেখো এখানে কি, এখানে শুধুমাত্র এই সপ্ত পদার্থের আলোচনা আছে এবং প্রমাণের জায়গাটা আছে, তাই তো। তাহলে এইভাবে প্রত্যেক ভারতীয় দর্শনেই কিন্তু এটা একটা কি বলবো প্রথা, যে প্রথমে সূত্রকার, তারপর ভাষ্যকার, তারপর টিকাকার, তারপর টিপ্পণীকার, তাই তো। প্রকরণ গ্রন্থ মানেটা হচ্ছে যে যেখানে নিয়ে কি আলোচনা হয় টিকাকারে? হ্যাঁ, টিকাকারও কিন্তু ওই ভাষ্যের মতো ভাষ্যটাকে বিশদ করেন, ভাষ্য গ্রন্থটা সেটাকে বিশদ করে আলোচনা করা হয়। তো যাই হোক, এরপর টিকাকারের পর আসে প্রকরণ গ্রন্থ বা তোমার টিপ্পণীকার। সেখানে কি হয়, এই টিকাকার পর্যন্ত কিন্তু সমস্তটা নিয়ে আলোচনা করা হয়। ধরো একজন তোমার সূত্রকার যা লিখে গেছেন একটা গ্রন্থে, সেই সূত্র টোটালটা নিয়েই ভাষ্যগ্রন্থ, সেই ভাষ্যগ্রন্থের টোটালটা নিয়েই কিন্তু টিকা গ্রন্থ। কিন্তু টিপ্পণী থেকে কি হয় যে কোনো একটা সেখানে অনেক বিশদে অনেক জিনিস আলোচনা করা হয়েছে, সেখানের মধ্যে কিছু টপিক, কিছু এক বা একাধিক টপিক নিয়ে যখন একটা গ্রন্থ রচনা করা হচ্ছে, তখন সেটাকে বলছে প্রকরণ গ্রন্থ। আমার ন্যায় দর্শনের আলোচনায় প্রচুর কিছু আছে, কিন্তু তর্ক সংগ্রহতে দেখবে, ভাষা পরিচ্ছেদে দেখবে, সব ন্যায় দর্শনের সকল জিনিস তো নেই, কিছু জিনিস আছে। বেদান্ত সার, বেদান্ত পরিভাষাতে দেখবে এগুলো বেদান্তের প্রকরণ গ্রন্থ, দেখবে বেদান্তের প্রচুর জিনিস আছে, কিন্তু সেখানে পার্টিকুলার কিছু জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এগুলো হচ্ছে প্রকরণ গ্রন্থ, টিপ্পণী গ্রন্থ। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমি আমার জায়গায় যাই, যে ন্যায় যে দর্শন সেটাও কিন্তু মানে সেটাও এর ব্যতিক্রম নয়। এখানেও ট্র্যাডিশনটা, এটা ইন্ডিয়ান ফিলোসফি, এখানেও ট্র্যাডিশনটা একইভাবে বিরাজ করবে। তাহলে ন্যায় দর্শনের প্রণেতা হলেন কি মহর্ষি গৌতম, তাই তো। এই গৌতমের বলা হয় যে এই মহর্ষি গৌতমের মানে পদমূলে অক্ষ বা চোখ ছিল, এরকম একটা আন্দাজ করা হয় যে পদমূলে তার পায়ে চোখ ছিল। এই জন্য ন্যায় দর্শনকে অনেক সময় বলা হয় অক্ষপাদের দর্শন। বোঝা গেল? ন্যায় শাস্ত্রকে বা ন্যায় দর্শনকে অনেক সময় অক্ষপাদের দর্শন বলা হয়। কেন বলা হয় আমাদের প্রশ্ন থাকতে পারে, যে মহর্ষি গৌতমের আমার উচ্চারণ ভুল হচ্ছে মাঝে মাঝে, মহর্ষি গৌতমের পদমূলে বা পায়ের নিচে কী ছিল না, চোখ ছিল, চক্ষু। সেই জন্য তার দর্শনকে বলা হয় অক্ষপাদের দর্শন। তার জন্য মহর্ষি গৌতমকে বলা হচ্ছে অক্ষপাদ, আর তার দর্শন মানে অক্ষপাদের দর্শন। বোঝা গেল? এরপর আরেকটা কথা, যে এই ন্যায় দর্শনকে বলা হচ্ছে সর্বশাস্ত্রের প্রদীপ। এই ন্যায় দর্শনকে বলা হয় সকল শাস্ত্রের প্রদীপ। কেন প্রদীপ বলা হয় না, বলা হচ্ছে ন্যায় দর্শনের যে আলোচ্য বিষয়, আমরা দেখবে গ্র্যাজুয়েশন থেকে যে পড়তে শুরু করছি ন্যায় দর্শন, ফার্স্ট সেমিস্টার থেকে, যে দেখবে ন্যায় দর্শনটাই আমাদের মনে হয় না যে বেশ, সকল কিছু যদি আমরা ন্যায় দর্শন ভালো করে জানতে পারি, আমাদের অন্য কোনো দর্শন পড়তে সমস্যা হবে না, তাই তো। তো এই ন্যায় দর্শনটা কেন এখানে, না এটা তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সে বুঝতে পারলাম, কিন্তু কেন না, ন্যায় দর্শনের যে প্রমাণের আলোচনা, এত সুনির্দিষ্ট সুসংবদ্ধ আলোচনা ন্যায় দর্শনে, প্রমাণ প্রমেয় ইত্যাদির যে আলোচনা, সেটা যদি ঠিকঠাকভাবে কেউ পড়ে নেয়, অপর ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে দর্শন পড়তে সমস্যা হবে না। তার জন্য ন্যায় দর্শনকে বলা হচ্ছে কি, যে সর্বশাস্ত্রের প্রদীপ স্বরূপ। ন্যায় দর্শন হলো কি সর্বশাস্ত্রের প্রদীপ স্বরূপ, মানে প্রদীপ স্বরূপ, প্রদীপ সর্বশাস্ত্রানাম, প্রদীপ পয়ে বিসর্গ, সর্বশাস্ত্রানাম ময়া হসন্ত, প্রদীপ সর্বশাস্ত্রানাম।
হয়েছে? ন্যায় দর্শনকে তাহলে অনেকগুলো কথা আমরা বললাম, যাই হোক এগুলো আমি শেষের দিকে খুব সংক্ষেপে রিপিট করে দেবো, অনেকটা জিনিস পড়াতে হবে আজকে, তাই আমি খুব একটা রিপিটেশনে যাচ্ছি না এখন। তো যাই হোক, এরপর আমার যে একটা কথা আসে যে ন্যায় এবং বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র দর্শন বলা হয়, তাই তো? তো কোন অর্থে সমানতন্ত্র দর্শন বলা হয়? কেননা এদের মধ্যে তো অনেক অমিল আছে, কিছু বিষয়ে মিল আছে, তাই তো? এটা আলোচনা করার পর এই বিষয়ে আমি তোমাদের পড়ানো শুরুর আগে যে বলেছিলাম যে আমাদের একটা ন্যায় দর্শনে দেখবেন নব্য, প্রাচীন, ন্যায় বৈশেষিক, আবার এরকম কথা আছে, সেসবগুলো নিয়ে আলোচনা করব। যে আমাদের ভারতীয় দর্শনে মোট দুটো করে 6টা সম্প্রদায় আছে, যাদেরকে বলা হয় সমানতন্ত্র দর্শন সম্প্রদায়। আমরা শুধু জানি ন্যায় বৈশেষিকই সমানতন্ত্র, কিন্তু তা নয়। ন্যায় বৈশেষিক ছাড়াও আরও 4টে দর্শন সম্প্রদায় আছে, যাদেরকে সমানতন্ত্র দর্শন সম্প্রদায় বলা হয়। দুটো করে 4টে, বোঝা গেল? ন্যায় বৈশেষিককে তো সমানতন্ত্র দর্শন সম্প্রদায় বলে, তাছাড়াও অপর দুটো করে 4টে দর্শন সম্প্রদায় আছে, তাদেরকেও কিন্তু সমানতন্ত্র দর্শন বলা হয়, বোঝা গেল? তো ন্যায়, তাহলে সমানতন্ত্র দর্শন কোনগুলো? ন্যায় বৈশেষিক 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সাংখ্য এবং যোগ, 3 নাম্বার হচ্ছে বেদান্ত এবং মীমাংসা। 3 নাম্বার বেদান্ত এবং মীমাংসা, বোঝা গেল? ভারতীয় দর্শনে 3টে সমানতন্ত্র, তিনটে মানে 6টা আর কি, 3 জোড়া সমানতন্ত্র দর্শন সম্প্রদায় আছে। প্রথম দর্শন সম্প্রদায়গুলো কি কি? সমানতন্ত্র ন্যায় বৈশেষিক, দ্বিতীয় কি সাংখ্যযোগ, তৃতীয় কি বেদান্ত এবং মীমাংসা সম্প্রদায়, তাই তো? ন্যায় বৈশেষিকের আলোচনাটা একটু পরে করছি, তার আগে আমরা সাংখ্য এবং যোগ এই নিয়ে আলোচনা করি। যে সাংখ্য এবং যোগ এই দর্শন সম্প্রদায় দুটিকেও সমানতন্ত্র দর্শন সম্প্রদায় বলা হয়, কেননা এদের মধ্যে কি বিষয়ে মিল আছে? না প্রমাণ বিষয়ে তারা একমত। সাংখ্যরাও 3টি প্রমাণ স্বীকার করেন এবং যোগ তারাও 3টি প্রমাণ স্বীকার করেন। সাংখ্যরাও চতুর্বিংশতি তত্ত্ব মানেন, যোগ দার্শনিকরাও কিন্তু চতুর্বিংশতি তত্ত্ব মানেন, এক্সট্রা একটা তত্ত্ব মানেন। সেটা কি বলো তো, কেউ বলতে পারছো কি না? ঈশ্বর। 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 ঠিক একইভাবে তারা তো চতুর্বিংশতি তত্ত্ব মানছেন, সেই বিষয়ে তারা সাংখ্যযোগ একমত, তাই তো? যোগরা কি? তারা একটা এক্সট্রা তত্ত্ব স্বীকার করছেন, ঈশ্বর। কেন না, এটাও একটা প্রসঙ্গ আছে, এটাও একটা তোমার কারণ আছে। কি, কোন প্রসঙ্গে মানছেন? না সাংখ্যরা দেখবে মুক্তি প্রসঙ্গে বলে কি না আমাদের, তারা কি, তাদের মতটা কি সাংখ্যদের? না পুরুষ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, সদাই তিনি মুক্ত, তাই তো, এবং চৈতন্যবান। আর প্রকৃতি কি? প্রকৃতি জড়, তাই তো? এবং প্রকৃতি কি? প্রকৃতি জড় এবং তিনি কিন্তু বদ্ধ, তাই তো? আমাদের যে প্রকৃতির উৎপত্তিটা হচ্ছে যে তিনি কি জড়, মানে প্রথম আমি যে মূল যে এটা করতে পারি যে আমাদের, আমি বদ্ধর জায়গাটায় পরে আসছি, যে আমাদের পুরুষ হচ্ছে চেতন এবং প্রকৃতি হচ্ছে অচেতন জড়। পুরুষ হচ্ছে চৈতন্য, প্রকৃতি হচ্ছে জড়, তাই তো? তো এই পুরুষ এবং প্রকৃতি যখন কাছাকাছি আসে তখন আমাদের জগৎ সংসারের সৃষ্টি হয়, তাই তো? সাংখ্য দার্শনিকরা বলবেন যে পুরুষ এবং প্রকৃতি কাছাকাছি এলে পরে কি হয় না আমাদের জগৎ সংসারের সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টিটা হয় না, সৃষ্টি হয় প্রথমে মহৎ বা বুদ্ধি, তারপর অহংকার, তাই তো? তারপরে কি? তারপরে হচ্ছে যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তাই তো? মন, তাই তো? তারপরে পঞ্চ তন্মাত্র, তারপর কি পঞ্চ মহাভূত, তাই তো? এই হচ্ছে আমাদের আর পঞ্চ মহাভূত থেকে তারপর অপর সকল কিছু, এই হচ্ছে আমাদের চতুর্বিংশতি তত্ত্ব। তাহলে সাংখ্য দর্শন বলছেন কি, যে পুরুষ এবং প্রকৃতি কাছাকাছি আসার ফলে আমাদের কি হয় না আমাদের এই জগতের উৎপত্তি প্রক্রিয়া। পুরুষ প্রকৃতির কাছে আসলে কি হয়? প্রকৃতি সাধারণ অবস্থায় থাকে, সাম্যাবস্থার প্রকৃতি,
সেখানে কি সত্য রজ ত্রিগুণাত্মক প্রকৃতি আমরা জানি, সত্য রজ এবং তমগুণাত্মক। সেই সত্য রজ তমগুণ কি থাকে না, পুরুষ যখন তার কাছাকাছি আসে না তখন কি হয় না, তখন সেটা সাম্যাবস্থায় থাকে। কিন্তু যখন পুরুষ কাছাকাছি চলে আসে তখন চঞ্চল হয়ে যায় প্রকৃতি, তখন কি বৈষম্যাবস্থা প্রাপ্ত হয় প্রকৃতি, যার ফলে আমাদের জগৎ সংসারের উৎপত্তি। কিন্তু সাংখ্য দর্শনে একটা কোশ্চেনের উত্তর নাই। কি উত্তর নাই না, আমাদের এই পুরুষ এবং প্রকৃতিকে এক জায়গায় করলো কে? দেখো একটা প্রশ্ন, পুরুষ এবং প্রকৃতি কি আপনা আপনি কাছাকাছি চলে এলো? কেননা পুরুষ তো সদাই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, পুরুষের তো দরকার নেই কিছু, তাই তো? আর প্রকৃতি কি জড়, তাই তো? তাহলে এই জড় প্রকৃতি থেকে উৎপত্তি কিভাবে সম্ভব? বলছে পুরুষ যদি কাছে আসে তখন প্রকৃতি কি করে, পুরুষের চৈতন্যকে নিজের চৈতন্য বলে মনে করে। আর পুরুষ কি হয়, পুরুষ প্রকৃতির কর্তৃত্ব মানে ভোক্তৃত্বকে কি করে, মানে নিজেতে প্রতিবিম্বিত হওয়ার ফলে নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করে। বোঝা গেল? তার ফলে আমরা বন্ধনগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমার প্রশ্নটা হলো যে তাহলে পুরুষ এবং প্রকৃতিকে এক জায়গায় করলো কে? সাংখ্য দর্শনে এর কোনো উত্তর নাই। অবিদ্যার কারণেই তো পুরুষ প্রকৃতিকে, মানে প্রকৃতির সব গুণগুলোকে নিজের বলে মনে করে। না, সাংখ্য দর্শনে নিজের বলে মনে করছে, সেটা তো অবশ্যই অবিদ্যার কারণে, সেটা বিবেক জ্ঞান, অবিবেক জ্ঞান। এখানে অবিদ্যা নয়, এখানে অবিবেক জ্ঞান। হ্যাঁ, না অজ্ঞানবশত না, এখানে অবশ্যই এখানে বলা হচ্ছে যে অবিবেক জ্ঞান এবং বিবেক জ্ঞান, এরকম কথা আছে। এখানে অবিদ্যা বা অজ্ঞানের কথা সাংখ্য দর্শনে নাই। অবিবেক জ্ঞান মানে কি না, পুরুষ নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করবে, আর প্রকৃতি নিজেকে চৈতন্যমিত, নিজেকে কি করবে, চৈতন্যযুক্ত বলে মনে করবে। মানে যার যেটা ধর্ম নয় সে সেটাকে নিজের বলে মনে করবে, এরকম অবস্থাটাকে বলা হচ্ছে অবিবেক জ্ঞান। কিন্তু বিবেক জ্ঞান মানে মুক্তি কি বলছে সাংখ্য দর্শনে না, মুক্তি বলা হচ্ছে এটাই যে পুরুষ কি করবে, বলবে না আমি তো কর্তৃত্ব ভর্তৃত্ব আমার পক্ষে সম্ভব নয়, আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত। প্রকৃতি বলবে না, আমি তো জড়, আমার মধ্যে তো চৈতন্য নাই। এরকম অবস্থাটাকে বলা হচ্ছে বিবেক জ্ঞান। বোঝা গেল? তাহলে সাংখ্য দর্শন মতে বলা হচ্ছে অবিবেক জ্ঞান থেকে বিবেক জ্ঞান হয়, তাই তো? কিন্তু সাংখ্য দর্শনে অবিদ্যার কথা কিন্তু নাই। তাহলে এখানে প্রশ্ন হলো, তাহলে পুরুষ এবং প্রকৃতি একসঙ্গে আসছে কিভাবে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? যে পুরুষ এবং প্রকৃতি তাদের বৈশিষ্ট্য আলাদা, আলাদা, কিন্তু তারা একে অপরের কাছাকাছি আসছে কি করে, সেটা কে করাচ্ছে? এর থেকেই যোগ দর্শনে, এই প্রশ্ন থেকেই যোগ দার্শনিকরা একটু মডিফাই করে দর্শনটাকে তৈরি করলো কি না, বলছে এইটা কে করায়, এটা ঈশ্বর করায়। ঈশ্বর আমাদের পুরুষ এবং প্রকৃতিকে কি এক কাছে করায়, ঈশ্বর জন্য হয়। তো যাই হোক, তাহলে সাংখ্য এবং যোগ দর্শনে, সাংখ্যরাও চতুর্বিংশতি তত্ত্ব মানেন, যোগ সম্প্রদায়েরাও কিন্তু চতুর্বিংশতি তত্ত্ব মানেন। কিন্তু যোগ সম্প্রদায় একটা এক্সট্রা কথা স্বীকার করেছেন, এক্সট্রা তত্ত্ব স্বীকার করেছেন, সেটা হলো ঈশ্বর। বোঝা গেল? যাই হোক, তাহলে কি বললাম? একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। বলছি কি যে এই যে প্রকৃতি এবং পুরুষ, মানে বলতে গেলে অবিবেক জ্ঞানের কারণে তো এরা মানে একে অপরের গুণকে নিজের বলে মনে করছে। হ্যাঁ, এবার ওদের কোন সময়কালে বা কি পরিস্থিতির কারণে তারা আবার নিজেদের আসল স্বরূপটাকে জানতে পারে, এই জায়গাটা একটু বলুন না। আমার ওটা হচ্ছে বিবেক জ্ঞান। দেখবে আমাদের ব্যক্ত অব্যক্ত বিজ্ঞান সাংখ্যকারিকা 3 নম্বর, ওখানে আছে কি ব্যক্ত অব্যক্ত বিজ্ঞানাৎ, যে ব্যক্ত অব্যক্ত এবং গয়ের জ্ঞান থেকেই আমার কি হয় না, আমার মুক্তি ঘটে। ব্যক্ত অব্যক্ত এবং গয়ের বিজ্ঞান থেকে আমার মুক্তি সম্ভব হয়, সাংখ্যকারিকা 3 নম্বর আছে। তো সেখানে মূল কথা কি, ব্যক্ত মানে প্রকাশিত, অব্যক্ত মানে কি যেটা প্রধান রূপ প্রকৃতি, যেটা মূলা প্রকৃতি, আর ব্যক্ত মানে যেটা তোমার কার্যরূপ প্রকৃতি, তাই তো? পুরুষ এবং প্রকৃতি যদি উপর দিকে লিখো, সেই যে প্রকৃতি তাকে বলা হচ্ছে অব্যক্ত রূপ প্রকৃতি, অপ্রকাশিত প্রকৃতি, তাই তো? বা প্রধান রূপ প্রকৃতি। আর সেই প্রকৃতি থেকে মহৎ বা বুদ্ধির থেকে শুরু করে অহংকার, পঞ্চজ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় মন, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত, এই যে চতুর্বিংশতি তত্ত্ব, এটাকে বলা হচ্ছে ব্যক্ত, তাই তো? বা কার্যরূপ প্রকৃতি।
আরেকটা হচ্ছে গ। গ মানে কোনটা? না ওই পুরুষ যিনি কার্যও নয়, যিনি কারণও নন, তাকে বলা হচ্ছে গ। বলছে এই তিনের যথার্থ জ্ঞান যখন হবে তখন কি হবে? তখন আমার মুক্তি ঘটবে। সেই যথার্থ জ্ঞানটাকে কি বলা হচ্ছে? বিবেক জ্ঞান। সাংখ্য দর্শনে বলা হয়েছে, যে আমি একটু আগেও বললাম, সাংখ্য দর্শনে মুক্তিটা কি? অবিবেক জ্ঞান থেকে বিবেক জ্ঞান হলে পরে আমার মুক্তি হবে। তাহলে বিবেক জ্ঞান জন্য মুক্তি। বোঝা গেল? এবারে সাংখ্য এবং যোগের আরও পার্থক্য আছে, সেগুলোও বলবো। সাংখ্যরা বলবে বিবেক জ্ঞান জন্য মুক্তি, আর যোগরা বলবে যে না, যোগরা বলবে যে আমার যোগেই মুক্তি। বোঝা গেল? আমার সাধনেই মুক্তি, তাই তো? এই একটা পার্থক্য আছে। বোঝা গেল কি না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এরপর দেখো পরপর, তাহলে চতুর্বিংশতি তত্ত্ব বিষয়ে সাংখ্য এবং যোগের মিল আছে। আমার ত্রিবিধ যে প্রমাণ সেই বিষয়ে মিল আছে, তাই তো? আবার কি আছে যে তোমার আরেকটা মিল আছে, হ্যাঁ আরেকটা, হ্যাঁ এই বিষয়েও একটা জিনিস, যে পুরুষ প্রকৃতির বিবেক জ্ঞান থেকে যে মুক্তি, সেই মুক্তি বিষয়ে দুজনের মিল আছে। কিন্তু পার্থক্য কোথায়? যে এখানে বিবেক জ্ঞান থেকেই মুক্তি সাংখ্য দর্শনে ডাইরেক্ট স্বীকার করা হয়ে থাকে। এরপরে যোগ দর্শনে বলা হয় যে এই বিবেক জ্ঞান হওয়ার জন্য কিছু সাধন প্রয়োজন হয়। এই পুরুষ প্রকৃতির যে বিবেক জ্ঞান, সেটা হওয়ার জন্য কি দরকার? কিছু সাধন প্রণালীর দরকার হয়। সেই প্রসঙ্গে যোগ দর্শনে এক্সট্রা কিছুর অবতারণা করা হয়েছে, অষ্টাঙ্গ যোগ। এইটিই পার্থক্য, আর কিছু নয়। বাকি সব বিষয় এক। যোগ দার্শনিকরাও কিন্তু এই বিবেক জ্ঞান থেকে মুক্তি, এটা ওরাও স্বীকার করছে, কিন্তু তার পিছনে কিছু সাধন প্রণালীর কথা স্বীকার করছে, যে এইটা শুধুই জ্ঞানটা হবে না, তার জ্ঞানটা এই এরকম বিবেক জ্ঞানটা হওয়ার পিছনে আমাকে কিছু কসরত করতে হবে। সেটা কি? অষ্টাঙ্গ যোগ। বোঝা গেল? তার জন্য সাংখ্য এবং যোগের যোগ দর্শনে অনেক মিল থাকার জন্য এই সম্প্রদায় দুটিকেও কিন্তু সমানতন্ত্র দর্শন বলা হয়। এরপর আরেকটা বেদান্ত এবং মীমাংসা। বেদান্ত এবং মীমাংসা সম্প্রদায়কেও কি সমানতন্ত্র দর্শন বলা হয়। কেন? না, এর মূল কথা হচ্ছে বেদ ভিত্তিকতা। এই দুটো সম্প্রদায় কিন্তু বেদের উপর নির্ভর করে, বেদের উপর ভিত্তি করে, মানে ডাইরেক্ট বেদের উপর নির্ভরশীল, সরাসরি বেদের উপর নির্ভরশীল। সেই দিক দিয়ে মীমাংসা এবং বেদান্তকে সমানতন্ত্র দর্শন বলা হয়। যদি এদের মধ্যে পার্থক্য আছে, বেদান্তরা কি জ্ঞানবাদী, মীমাংসকরা কর্মবাদী, তাই তো? বেদের জ্ঞানকাণ্ড থেকে বেদান্ত এবং কর্মকাণ্ড থেকে মীমাংসা, তাই তো? মীমাংসা সম্প্রদায় যাগযজ্ঞ পূজা অর্চনার উপর গুরুত্ব দিয়েছেন, এবং কর্ম থেকেই মুক্তি, বিভিন্ন যজ্ঞ। তাদের মতে কি, যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ আছে, এবং যজ্ঞ করলে তারা কি স্বর্গ লাভ করবে। যজ্ঞ করার ফলে যদি অপূর্ব উৎপন্ন হয়, মানে পুণ্য ফল উৎপন্ন করতে পারে, পুণ্য করতে পারে, তাহলে তারা সেই মতো স্বর্গ লাভ করতে পারে। আর বেদান্তীদের মত হলো তারা জ্ঞানে বিশ্বাসী, তাই বেদের জ্ঞানকাণ্ডের উপর নির্ভরশীল। তাদের মতে কি জ্ঞানটাই প্রধান। শঙ্করাচার্য দেখবে কি বলছেন, যে আমাদের তোমার ব্রহ্মজ্ঞান হলে পরে মুক্তি, তাই তো? কিন্তু এই বিষয়ে পার্থক্য থাকলেও তাদের মূল সমানতন্ত্রতার কারণ কি, মূল কি না বেদ ভিত্তিকতা। দুটো সম্প্রদায় কিন্তু বেদের উপর সরাসরি নির্ভরশীল। সেই দিক দিয়ে বেদান্ত মীমাংসা সম্প্রদায়কে সমানতন্ত্র দর্শন সম্প্রদায় বলা হয়। এরপর যেটা ন্যায় এবং বৈশেষিক সম্প্রদায়, আমরা যেটা পড়াচ্ছি, যে এই দুটি সম্প্রদায়কেও কিন্তু সমানতন্ত্র দর্শন সম্প্রদায় বলা হয়। কেন? না, ন্যায় এবং বৈশেষিক দর্শন উভয় দর্শনই কি কিছু বিষয়ে তাদের মধ্যে মিল আছে, ভালো রকম মিল আছে। সেই মিলগুলো কি? আগে অমিলগুলো বলে দিই, তারপর মিলগুলো বলবো। অমিলগুলো কি? না, ন্যায় মতে প্রমাণ 4টে, বৈশেষিক মতে কি প্রমাণ কটা? যে দুটো, তাই তো? আবার কি পদার্থতেও, পদার্থ বিষয়েও কিন্তু আমাদের কি আছে? পার্থক্য আছে। ন্যায় মতে 16টা পদার্থ, আর বৈশেষিক মতে 7টা পদার্থ, তাই তো? ন্যায় মতে 16টা পদার্থ কি কি? না, প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেত্যাভাস, ছল, জাতি, নিগ্রহস্থান। তাহলে 16টা পদার্থ। এটা আমি প্রমেয়ের জায়গাতে আরও বলছি ডিটেলসে, যে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেত্যাভাস, ছল, জাতি, নিগ্রহস্থান। এই 16টা হলো কি? তুই চলে যাবি? কটা বাজে? 14। আচ্ছা ঠিক আছে, আমি তো 9টা হয়ে গেলে তোর অসুবিধা হবে?
তাহলে আমি একটু বাইরের দিকে বেরোই, আমি 9টা 9:30 দিকে একটু। আচ্ছা ঠিক আছে যা তাহলে। ঠিক। যাই হোক, ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের মতে প্রথম যে অমিল সেটা কি প্রমাণ বিষয়ে। একদল সম্প্রদায় 4টে আর একদল সম্প্রদায় 2টো। বৈশেষিক ন্যায় বৈশেষিকের মধ্যে আরেকটা পার্থক্য কি, যে পদার্থ বিষয়ে একদল স্বীকার করে কি 16টা মানে ন্যায় সম্প্রদায়, বৈশেষিক সম্প্রদায় কি স্বীকার করে না 7টা, তাই তো। যে দ্রব্যগুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব, এই 7টা পদার্থ। আর ন্যায় দর্শন সম্প্রদায় স্বীকার করে কি 16টা, প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প বিতণ্ডা হেত্যাবাস ছলজাতি নিগ্রহস্থান, তাই তো। তো এরা দুজনেই কিন্তু কি মনে করে যে অজ্ঞান দুঃখের কারণ। এটা আমার হয়ে গেল কি না প্রমাণ এবং পদার্থ বিষয়ে ন্যায় এবং বৈশেষিক সম্প্রদায়ের মধ্যে কি না আমার অমিল আছে, কিন্তু এদের মধ্যে মিলও বর্তমান কি কি না এরা দুটো সম্প্রদায়ই স্বীকার করে কি না অজ্ঞানই হলো দুঃখের কারণ। আমার ঠিকঠাক জ্ঞানের ঠিকঠাক জ্ঞান না হলে পরে আমার দুঃখ হয়। জগৎ জীবন সম্পর্কে যদি আমরা না জানি, ঠিকঠাকভাবে না জানতে পারি, তাহলেই আমাদের দুঃখের কারণ হয়। কেননা আমাদের যে শব্দ ব্যবহার দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে কোনটাকে কি বলে, কোনটা কি, সেই বিষয়ে যদি আমাদের ঠিকঠাক জ্ঞান যদি না থাকে, তাহলে কিন্তু সেই বিষয়ে আমাদের এই তোমার মানে কি বলো আমাদের ব্যবহার বিকল হয়ে পড়ে। আমরা যদি চকটাকে ডাস্টার বলে জানি, ডাস্টারটাকে বাটি বলে জানি, ঘটিকে থালা বলে জানি, দেখো একটু কল্পনা করো। তাহলে আমার প্রত্যেক বিষয়ে যদি যথার্থ জ্ঞান থাকে তাহলে আমার দুঃখ নেই, কিন্তু যথার্থ জ্ঞান না থাকলেই আমাদের কিন্তু অজ্ঞান থাকলেই কিন্তু আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। সকল কিছু দুঃখের কারণ, তাই তাদের দুটো সম্প্রদায় মতেই কিন্তু অজ্ঞান। আর এই দুটো সম্প্রদায়ই কিন্তু স্বীকার করে কি তত্ত্বজ্ঞানের দ্বারা মুক্তি, তত্ত্বজ্ঞানের দ্বারাই কিন্তু মুক্তি, তাই তো, বা নিঃশ্রেয়স। আর সমস্ত দুঃখের নিবৃত্তি হলো কি মোক্ষ। ন্যায় এবং বৈশেষিক সম্প্রদায় দুটো সম্প্রদায় স্বীকার করে কি যে আমাদের সমস্ত দুঃখের নিবৃত্তি হলো মোক্ষ, তাই তো। যাই হোক, আরেকটা বিষয় এদের মধ্যে মিল আছে কি না ক্ষিত্তাদি পঞ্চভূত বিষয়ে মিল আছে। দুজনেই কিন্তু এই পঞ্চভূতের কথা স্বীকার করে। বৈশেষিকরা তো পরমাণুবাদী, তাই তো। যাই হোক, দুটো সম্প্রদায় কিন্তু ক্ষিত্তাদি পঞ্চভূতের কথা স্বীকার করে, এই বিষয়ে তাদের মিল আছে। তাহলে অনেক বিষয়ে আমাদের মিল দরকার। এবং আরেকটা কথা যেখানে যে যদিও তারা প্রমাণ বিষয়ে নৈয়িকরা তোমার 4টি, বৈশেষিকরা 2টি, ঠিক কথাই, কিন্তু বৈশেষিকরা পরবর্তী ক্ষেত্রে বলছেন যে প্রমাণ 2টো মানলেও হবে, 4টে মানলেও হবে। আসলে 2টো মানাটাই ঠিক আছে। কেন না নৈয়িকরা একটু বাড়িয়ে বলেছেন, ঠিক কথাই, নৈয়িকরা যে এক্সট্রা 2টো স্বীকার করেছেন সেটা আমরা এই 2টোর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, বোঝা গেল। আবার পদার্থ বিষয়েও একই, ন্যায় বৈশেষিকের মধ্যে সহমত আছে। নৈয়িকরা বলছেন 16টি, বৈশেষিকরা বলছেন 7টা, ঠিক কথাই, কিন্তু বৈশেষিকরা বলছেন যে আমাদের মানে নৈয়িকদের যে 16টি পদার্থের কথা, তারা যে 16টি পদার্থের কথা বলেছেন, সেই 16টি পদার্থে যা যা আলোচনা করা হয়েছে আমাদের এই 7টি পদার্থেও কিন্তু তাই আলোচনা করা হয়েছে, তাই তো। আমাদের মধ্যে এরকম নয় যে আমরা কম কিছু বলছি, তাই তো। তাই 7টি পদার্থ মানলেও কিন্তু হয়ে যায়, কেউ যদি চায় 16টি পদার্থ মানতে পারেন, এরকম কথা। মানে তাদের কিন্তু এই বিষয়েও কিছুটা সহমত আছে একে অপরের। যাই হোক, তাহলে আমরা কি, স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার বলছি বৈশেষিক দর্শনের অমিলের ওই জায়গাটা ঈশ্বরটা কি আসবে? কারণ বৈশেষিক দর্শন তো ঈশ্বরটা তো মানে ন্যায় দর্শন তো ঈশ্বর মানছেন, কিন্তু বৈশেষিক দর্শন তো ওইটা, তাহলে কি ওটা বৈসাদৃশ্যের মধ্যে মানে অমিলের মধ্যে আসবে? বৈশেষিক দর্শনে ঈশ্বর মানে কেন মানে না? কে মানে না বলছো? রাহুল মানে না বলছো কেন? না 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 স্যার, আমি বৈশেষিক দর্শন মানে, কিন্তু মানে না কেন মানবে না? ঈশ্বরকে মানে বৈশেষিক দর্শনে ঈশ্বর মানে, নৈয়িক দর্শনে ঈশ্বর মানে, বলে দিচ্ছি তোমাকে। বৈশেষিক দর্শন পরমাণুবাদী। একটা যখন পরমাণু থেকে আমরা জানি পরমাণু দনুক, তনুক, চতুরাণুক, পঞ্চাণুক, ষষ্ঠাণুক, এইভাবে উৎপত্তিক্রম। তাহলে প্রথম যে পরমাণু, 2টি পরমাণু মিলে যে দনুক উৎপত্তি হয়, তার সমবায়ী অসমবায়ী নিমিত্ত কারণ থাকে। তার সমবায়ী কারণ কি? পরমাণুদ্বয়। অসমবায়ী কারণ কি?
আর নিমিত্ত কারণ কি? ও অসমবায়ী, নিমিত্ত কারণ তো ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর স্যার। অদৃষ্ট, ঈশ্বর। তাই তো? হ্যাঁ, অদৃষ্ট। আর হ্যাঁ, অসমবায়ী কারণ কি? না সেটা তোমার সংযোগটা, পরমাণু সংযোগ, পরমাণু সংযোগ। তাহলে হ্যাঁ। পরমাণু দ্বয় হলো সমবায়ী কারণ, পরমাণু সংযোগ হলো তোমার অসমবায়ী কারণ, আর অসমবায়ী নিমিত্ত কারণ। কারণ হলো ঈশ্বর অদৃষ্ট ইত্যাদি। ঈশ্বর। তাহলে ঈশ্বর ইত্যাদি, স্বীকার হ্যাঁ। করছেন কিনা? অবশ্যই করছেন। তাহলে ঈশ্বর বিষয়ে তাদের মিল, তাই তো? আচ্ছা। যাই হোক, তাহলে আমার ন্যায় দর্শন, ন্যায় বৈশেষিক বলছি ছাড়াও, এই যে হ্যাঁ বলো। বলছি এই যে ন্যায় এবং বৈশেষিকদের মধ্যে যে অমিলটা আপনি বললেন প্রমাণ বিষয়ে, তাহলে তো এটা শেষ পর্যায়ে কি আর অমিলটা দাঁড়াচ্ছে না, সেই তো মিলেই পরিণত হয়ে যাচ্ছে, মানে বৈশেষিক হ্যাঁ, ওই যে দর্শন বললাম যে যখন আমাদের প্রকাশ করে। ওই দুটো বিষয়ে, প্রমাণ এবং পদার্থ, দুটো বিষয়ই তাদের অমিলটা আপাত অমিল আর কি। কেননা আচ্ছা, এই বিষয়ে তারা কিন্তু দুজনই তাদের মধ্যে সহমত, যে বৈশেষিকরা বলছেন যে তারা 16টি পদার্থে যা আলোচনা করেছেন আমরা 7টাতেই তো আলোচনা করছি। অতএব বৈশেষিকরা কিন্তু মানে নৈয়িকদের 16টি পদার্থের বিরোধিতা করছেন না। আবার নৈয়িকরাও বলছেন আমরা 16টাতে যা বলেছি বিশদ করে সেটাই বৈশেষিকরা সংক্ষেপে 7টা বলেছে। মানে একে অপরের বিরোধিতা করছেন না, তার জন্য সমানতন্ত্র বলা হচ্ছে। কিন্তু অন্যান্য দেখবে সম্প্রদায়ের মধ্যে বিরোধিতা আছে, না আমাদের 3টে স্বীকার করি, আমরা 3টেই ঠিক, হ্যাঁ ওরা কেন 10টা স্বীকার করবে, এই ধরনের কথা আছে। সেগুলো সমানতন্ত্র নয়, কিন্তু এখানে যেহেতু তাদের সমমনোভাব আছে তার জন্য সমানতন্ত্র। যাই হোক, তাহলে ন্যায় দর্শন স্যার, সম্পর্কে আমরা, হ্যাঁ বলো। একটা প্রশ্ন আছে স্যার, একটা প্রশ্ন আছে। হুম, স্যার বলছি যে অসমবায়ী কারণ সব ক্ষেত্রে কি সংযোগটাকেই কি অসমবায়ী কারণ বলা হয় সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে সংযোগটা নাও হতে পারে। স্যার তন্তুর তন্তুর রূপ, ক্ষেত্রে তো হ্যাঁ, রঙও হতে পারে আমি অসমবায়ী কারণ, হ্যাঁ, রং না থাকলেও তো বস্ত্র বলতে হবে। যাচ্ছি। হ্যাঁ, যে বস্ত্রের ক্ষেত্রে সাধারণ অর্থে যদি বস্ত্রের উৎপত্তির ক্ষেত্রে অসমবায়ী কারণ কি, সেটা তন্তু সংযোগ হবে। আবার বস্ত্রের রূপের অসমবায়ীকরণ কোনটা, তখন কিন্তু তন্তুর রূপ। স্যার, আগের দিন এরকম একটা কোশ্চেন ছিল মানে পরীক্ষাতে, সেটা না মানে বুঝতে পারিনি আমি, মানে সংযোগটা তো অসমবায়ী কারণ তর্ক হয় সংগ্রহ, সেটাই জানি আমি। তর্ক সংগ্রহ পড়ে নেবে। তর্ক সংগ্রহ নারায়ণচন্দ্র গোস্বামী থেকে ওই সমবায়ী অসমবায়ী নিমিত্ত কারণ ওই জায়গাটা পড়ে নেবে। ঠিক আমাদের বুদ্ধির আলোচনার পরপরই ওটা আছে। জ্ঞান বা বুদ্ধি, সর্বব্যবহার হেতু গুণবুদ্ধি জ্ঞানম, তারপরই ওখানে বুদ্ধির বিভাগটা আছে, তাই তো? সেই তারপরই দেখবে আমাদের কারণ সম্পর্কে আলোচনা আছে, 3 প্রকার কারণ। সেই কারণটা একটু ভালো করে পড়ে নেবে, বুঝতে পেরেছো? স্যার ন্যায় দর্শনে এত মানে মানে শ্লোক আছে, ওই সবগুলো মনে না রাখলে মানে হবেই না, এরকম একটা পর্যায়ে চলে এসেছে, কিন্তু না না, একটু ভালো সবগুলো করে তো পড়ো, মনেও থাকে না, কি করবো দেখুন। ভালো করে পড়ো। এখানে যেমন যেমন পড়াচ্ছি ক্লাস নোটটা সেইভাবে নাও, স্টেপ বাই স্টেপ সেইভাবে ক্লাস নোট লিখে রাখো এবং ইয়েটা পড়ো, দেখো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? আর আমি তোমার প্রত্যক্ষ পড়ানোকালেও যত ধরনের প্রত্যক্ষ, যে যা প্রত্যক্ষ সম্পর্কে বলেছে সব বলবো, কেন বলেছে, কার কথায় দোষ, সব কথা বলবো। ধরো তর্ক সংগ্রহে কী বলা হয়েছে, ভাষা পরিচ্ছেদে বলা হয়েছে কি, ন্যায় সূত্রে কী বলা হয়েছে, সব বলবো। তো সেই ক্ষেত্রে আশা করছি সমস্যা হবে না। তাহলে এই পর্যন্ত আমরা কি জানলাম, ন্যায় দর্শন, তার ন্যায় কথার অর্থ, ন্যায় দর্শনকে কি বলা হয় সেই প্রসঙ্গে বলে আমরা সমানতন্ত্র ভারতীয় দর্শনের 3টে সম্প্রদায় আছে সেই প্রসঙ্গে জানলাম। এবং এই জন্য যে ন্যায় দর্শনে আমরা কি দেখতে পাই, এখানে প্রমাণ, এটাকে প্রমাণ শাস্ত্র বলা হয়। ন্যায় দর্শনটাকে বলা হয় প্রমাণ শাস্ত্র, আর বৈশেষিক দর্শনটাকে বলা হয় কি, বৈশেষিক দর্শনটা এটাকে কি বলো, প্রমাণ শাস্ত্র। এখানে কি, এখানে যুক্তি তর্ক ও প্রমাণ এই নিয়ে আলোচনা করা হয়। তাই ন্যায় দর্শনটাকে বলা হচ্ছে কি ইন্ডিয়ান লজিক বলা হয়। ভারতীয় তর্কবিদ্যা, তর্কশাস্ত্র, ভারতীয় তর্কশাস্ত্র মানেই কিন্তু ন্যায় দর্শন, তাই তো? আর বৈশেষিক দর্শনটাকে কি বলা হয় না, ইন্ডিয়ান মেটাফিজিক্স। এই বিষয়ে তাদের মধ্যে অমিলও আছে। বৈশেষিক দর্শনটাকে বলা হয় ইন্ডিয়ান মেটাফিজিক্স। ইন্ডিয়ান মেটাফিজিক্স বলতে প্রথমেই যে নামটা আমার কাছে আছে সেটা হলো বৈশেষিক দর্শন। কেন না, এখানে দেখবে দর্শনটা শুরু হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার পদার্থ দিয়ে, 7টা পদার্থ দিয়ে শুরু হচ্ছে, প্রমাণ দিয়ে শুরু হচ্ছে না। তাই ন্যায় দর্শনকে বলা হচ্ছে আরেকটা দিক দিয়ে প্রমাণ শাস্ত্র, বৈশেষিক দর্শনকে বলা হচ্ছে কি প্রমেয় শাস্ত্র। প্রমাণ, প্রমেয়, প্রমাতা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। ভারতীয় দর্শনে এই 4টে জিনিস আমাদের মনে রাখতে হবে সর্বদা। আমি প্রমাণের জায়গায় আরও বলবো ওটা, যে প্রমা মানে কি যথার্থ জ্ঞান,
প্রমাণ মানে যথার্থ জ্ঞান লাভের উপায়, তাই তো, এবং প্রমেয় মানে বস্তু, যে সকল বস্তুর বা যা কিছুর জ্ঞান আমরা লাভ করছি সেটাকে বলা হচ্ছে প্রমেয় বা বস্তু। আর প্রমাতা, যিনি জ্ঞান লাভ করছেন, তাহলে জ্ঞান লাভ করার জন্য একজন জ্ঞাতা, একজন ব্যক্তিরও দরকার হয়, তাহলে প্রমাতা। তাহলে ভারতীয় দর্শন পড়তে গেলে চারটে জিনিস মাথায় রাখতে হবে: প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। বোঝা গেল কি না? তো স্যার প্রমেয়টা কি প্রমেয়টা বলুন। প্রমা, প্রমেয়টা? প্রমা যথার্থ জ্ঞান, প্রমাণ যথার্থ জ্ঞান লাভের উপায়, তারপরে হচ্ছে যে প্রমেয় বস্তু, যার জ্ঞানটা আমি লাভ করছি, যে বিষয়ের জ্ঞানটা আমি লাভ করছি সেটা প্রমেয়। আর প্রমাতা মানে জ্ঞাতা, যে বস্তু, তাকে বলা হচ্ছে প্রমাতা। তাহলে চারটে বিষয়: প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তো ন্যায় দর্শনে কিসের উপর প্রাধান্য দেওয়া হয়? না প্রমাণের উপর, যুক্তিতর্কের উপর, তাই তো। তাই বলা হচ্ছে ইন্ডিয়ান লজিক বলা হয় ন্যায় দর্শনকে। আর বৈশেষিক দর্শনকে বলা হয় প্রমেয় শাস্ত্র, পদার্থ, তাই তো। সব তো পদার্থ নিয়ে আলোচনা করেছে। পদার্থ মানে কি? যে বিষয়ের জ্ঞান আমরা লাভ করি, তাই তো। পদস্য অর্থ পদার্থ। আমরা যে বলছি ঘটি, বাটি, মগ, এই চক, ডাস্টার, খাতা, পেন, বই, মানে এক একটি পদার্থ। পদার্থ পদস্য অর্থ, আমরা যে নামে যে বস্তুকে ডাকি, তাই তো, সেই এক একটিকে বলা হচ্ছে কি, সে এক একটি যে আমরা পদ বা শব্দের দ্বারা এক একটি বস্তুকে, বিষয়কে বোঝাই, সেই বস্তু বা বিষয়কে বলা হচ্ছে পদার্থ, তাই তো। তো তাহলে বৈশেষিক দর্শনটা শুরু হচ্ছে কি পদার্থ দিয়ে, মানে প্রমেয় বা বস্তুর আলোচনা দিয়ে। তার জন্য বৈশেষিক দর্শনকে বলা হয় প্রমেয় শাস্ত্র, তাই তো। আর ন্যায় দর্শন কি? প্রমাণ শাস্ত্র। আশা করছি মিল অমিলগুলো বোঝা গেল। এরপর আমরা আরেকটা জায়গায় যাই, এখানে খুব ভাইটাল জিনিস, যেটা আমাদের ক্ষেত্রেও কাজে লাগে এবং এখান থেকে তোমাদের অনেক কোশ্চেনও আসে, যে কেমন না আমাদের নব্য ন্যায়, প্রাচীন ন্যায় এবং ন্যায় বৈশেষিক, তিনটে বিষয়। এই পর্যন্ত যা পড়ালাম মোটামুটি নোটস করেছো তো যতটা পেরেছো। এরপর যেটা, এটা কিন্তু পুরোটাই তোমাদের নোটস করে রাখতে হবে, যে আমাদের ন্যায় সূত্র আমরা বলেছি একটু আগে পড়াতে পড়াতে বললাম যে আমাদের যে কোনো ভারতীয় দর্শন সম্প্রদায়ের ট্র্যাডিশন কি? সূত্র, ভাষ্য, টিকা, টিপ্পণী। তাহলে ন্যায় দর্শন যেহেতু, তারও একটা কি সূত্রকার থাকবে, তার একটা ভাষ্যকার থাকবে, হ্যাঁ, তারও টিকাকার থাকবে, টিপ্পণীকার থাকবে, তাই তো। এরপর যেটা আমরা সূত্র, ভাষ্য, টিকা, আমরা এটা পরপর বলছি, যে সেই প্রসঙ্গে কোনটা প্রাচীন এবং নব্য ন্যায়, কোথা থেকে নব্য ন্যায় শুরু হচ্ছে সেটাও আমরা বলবো। তো যাই হোক, একদম উপরে লিখো মহর্ষি গৌতম ন্যায় সূত্র। তিনি কি লিখেন? ন্যায় দর্শনে, তিনি ন্যায় দর্শনের প্রণেতা এবং কী লিখেন? না ন্যায় সূত্র লিখেন। মহর্ষি গৌতম ন্যায় সূত্র। মহর্ষি গৌতমের পর আসছে কি? তার ন্যায় সূত্রের উপর ভাষ্য লিখছেন ভাষ্যকার বাৎসায়ন। মহর্ষি গৌতম, তারপর আসছে কি? ভাষ্যকার বাৎসায়ন। তিনি কি লিখেন? ন্যায় সূত্রের উপর ন্যায় ভাষ্য বা বাৎসায়ন ভাষ্য নামেও পরিচিত তার ভাষ্যটা। এই দুটোকে ডান দিকে অ্যারো দিয়ে লিখে নাও, দুটোকে একদিকে ব্র্যাকেট করে দাও ডান দিকে, দিয়ে একটা ড্যাশের মতো দিয়ে লিখে দাও প্রাচীন ন্যায়। তাহলে প্রাচীন ন্যায় কাদেরকে ধরা হয়? মহর্ষি গৌতম আর ভাষ্যকার বাৎসায়ন। হয়েছে? এরপর আরেকটা লিখো, এই পর্যন্ত লিখেছো তো? মহর্ষি গৌতম ন্যায় সূত্র, ভাষ্যকার বাৎসায়ন, কি বাৎসায়ন ভাষ্য বা ন্যায় ভাষ্য, ডান দিকে এটা প্রাচীন ন্যায়। এরপর এই ভাষ্যকার যে বাৎসায়ন কি লিখলেন? না ন্যায় ভাষ্য বা বাৎসায়ন ভাষ্য, সেটার উপরে তিনটে টিকা বা বার্তিক লিখেন। কি লিখেন? নামটা কি? উদ্যোতকর লিখেন কি ন্যায় বার্তিক, বাচস্পতি ন্যায় বার্তিক তাৎপর্য টিকা,
মানে বাচস্পতি নিজেই আবার টিকা লিখেন এই তার ভাষ্যটার উপর। তিনি মহর্ষি গৌতমের ন্যায় সূত্রের উপর ভাষ্য ন্যায় ভাষ্য বা বাৎসায়ন ভাষ্য লিখেন। তার নিজের লিখা বাৎসায়ন ভাষ্যের উপর নিজেই আবার টিকা লিখেন, কি না ন্যায়বার্তিক তাৎপর্য টিকা। এরপর লিখেন আরেকজন কি না উদয়নাচার্য, তিনি কি লিখছেন না ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা। উদয়নাচার্য কি লিখছেন ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা। তাহলে কি কি পেলাম আমরা এখনো পর্যন্ত? মহর্ষি গৌতম পেলাম ন্যায় সূত্র, বলে দিচ্ছি সব বলে দিচ্ছি। ভাষ্যকার বাৎসায়ন কি লিখছেন, বাৎসায়ন ভাষ্য বা ন্যায় ভাষ্য। তার ন্যায় ভাষ্য থেকে আসছে আরও 3টে গ্রন্থ, টিকা গ্রন্থ। সেগুলো কি কি মানে যেগুলো সবই কিন্তু বাৎসায়ন ভাষ্য বা ন্যায় ভাষ্যের উপর লিখা, তাই তো? তাহলে প্রথমে আমরা টিকা পেলাম, প্রথমে সূত্র পেলাম, তারপর আমরা ভাষ্য পাচ্ছি ন্যায় ভাষ্য বা বাৎসায়ন ভাষ্য। বাৎসায়ন ভাষ্যের উপর আবার কিছু টিকা পাচ্ছি। কি টিকা না উদ্যোতকর লিখছেন ন্যায়বার্তিক, উদ্যোতকরের ন্যায়বার্তিক। বাচস্পতি মিশ্র নিজেই লিখছেন নিজের ভাষ্যের উপর কি ন্যায়বার্তিক তাৎপর্য টিকা। উদ্যোতকর ন্যায়বার্তিক, শুধু নাম ন্যায়বার্তিক। বাচস্পতি মিশ্র কি লিখছেন ন্যায়বার্তিক তাৎপর্য টিকা। আর উদয়নাচার্য লিখছে কি ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা। ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা হয়েছে। দেখো তাহলে আমরা এখনো পর্যন্ত 5টা গ্রন্থ পেলাম। এই 5টা গ্রন্থকে বলা হয় ন্যায় দর্শনে পঞ্চশাস্ত্র। ন্যায় দর্শনে পঞ্চশাস্ত্র বলা হয় এই 5টি গ্রন্থকে। এই পঞ্চশাস্ত্রকে ন্যায় দর্শনে কি বলা হয়? এই 5টি গ্রন্থকে ন্যায় দর্শনে কি বলা হয়? পঞ্চশাস্ত্র বলা হয়। তাহলে আমরা এখনো পর্যন্ত 5টা গ্রন্থ পেলাম। এই 5টি গ্রন্থ পর্যন্ত ন্যায় দর্শনে কি প্রাচীন ন্যায় বলা হয়। প্রথমে আমরা কি বলেছিলাম ন্যায় গৌতম আর কি এদিকে বাৎসায়ন ভাষ্য বা ন্যায় ভাষ্য, হ্যাঁ এটা কি প্রাচীন ন্যায়। এবারে যেহেতু বাৎসায়ন ভাষ্যের উপরই অপর 3টে টিকা লেখা হলো, তাহলে এটা অবশ্যই কি প্রাচীন ন্যায় অনুযায়ী লেখা হবে। তাহলে এই 5টা যে গ্রন্থ এইগুলোকে কি বলা হয় না এগুলো প্রাচীন ন্যায়ের অন্তর্ভুক্ত। লাস্টে আমরা পেলাম দেখো উদয়নাচার্যের ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা। আমরা লাস্টে পেলাম কি উদয়নাচার্যের ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা। এই তাৎপর্য উদয়নাচার্যের আরও গ্রন্থ আছে, উদয়নাচার্যের এই ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকাটা কিন্তু প্রাচীন ন্যায়ের অন্তর্ভুক্ত। এরপর উদয়নাচার্য যেটা লিখছেন সেটা কিন্তু নব্য ন্যায় অনুযায়ী, তিনি এরপর নব্য ন্যায়কে স্বীকার করছেন আর প্রাচীন ন্যায়কে মানছেন না, তাই তো? তাহলে এই পর্যন্ত হয়েছে। এরপর আমি নব্য ন্যায়ের কিছু গ্রন্থ বলবো এবং কোনটা তার মূল ভিত্তি সেটাও বলবো। এই পর্যন্ত ঠিক আছে? লিখতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার আমি তো পেরেছি। সবাই লিখতে পেরেছো তো? হ্যাঁ, এই পর্যন্ত 5টা গ্রন্থ পেলাম। 5টি গ্রন্থই হচ্ছে প্রাচীন ন্যায়ের গ্রন্থ, আর যারা লিখেছেন তারা প্রাচীন নৈয়ায়িক। আর এই 5টি গ্রন্থকে ন্যায়শাস্ত্রে পঞ্চশাস্ত্র বলা হয়। বোঝা গেল? এরপর আসছে আমার নব্য ন্যায়। তাহলে উদয়নাচার্য কিছু অংশে প্রাচীন নৈয়ায়িক, কিছু অংশে নব্য নৈয়ায়িক। কিছু জীবনের কিছুটা অংশ প্রাচীন মত মেনে চলেছেন, কিছুটা অংশ নব্য মত মেনে চলেছেন। ঠিক কিসের মতো? উইটগেনস্টাইনের মতো। লেটার উইটগেনস্টাইন বলা হয়েছে, আর্লি উইটগেনস্টাইন বলা হয়েছে, মনে পড়ছে? ঠিক সেই টাইপের হচ্ছে উদয়নাচার্যও তাই। প্রথম দিকে এক মত মানতেন, দ্বিতীয় দিকে একটু অন্য ধরনের মত মানতেন। যাই হোক, নব্য ন্যায়ের সূচনা বলা হচ্ছে। সূচনা কি কোনটা না উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি। নিচে লিখো উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি, গাঙ্গেসের তত্ত্বচিন্তামণি, উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি, গাঙ্গেস উপাধ্যায় আর কি তত্ত্বচিন্তামণি, আর জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জুরি। জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জুরি। হয়েছে উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি। এখানে নব্য ন্যায়ের সূচনা হচ্ছে। তারপরে আসছে গাঙ্গেস উপাধ্যায়, তিনি লিখছেন তত্ত্বচিন্তামণি।
তারপর কি জয়ন্ত ভট্ট আসছেন, তিনি লিখছেন ন্যায় মঞ্জুরি। এর মধ্যে এই তিনটে কি নব্য ন্যায়ের মূল গ্রন্থ বলা হয়। তারপর জাগদীশী গদাধরী আছে, যাই হোক এই তিনটে হলো কি নব্য ন্যায়ের মূল গ্রন্থ। আর নব্য ন্যায়ের সূচনা হচ্ছে কোথায় না উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি গ্রন্থে। তাহলে প্রাচীন ন্যায়ের শেষ হচ্ছে কোথায় না উদয়নাচার্যের ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকাতে, তাই তো। এরপর তিনি আবার লিখছেন ন্যায় কুসুমাঞ্জলি, সেখানে কিন্তু আর প্রাচীন মত অনুযায়ী লিখছেন না, তিনি কিন্তু এখানে সমর্থন করছেন কাকে, নব্য মতকে, নব্য ন্যায়কে স্বীকার করছেন, নব্য ন্যায়কে গুরুত্ব দিচ্ছেন, দিয়ে লিখছেন কি ন্যায় কুসুমাঞ্জলি। তাহলে উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি, গাঙ্গেসের তত্ত্বচিন্তামণি, জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জুরি, এই তিনটে হলো কি নব্য। এটা নব্য, হ্যাঁ বলছি জয়ন্ত ভট্টটা প্রাচীন ন্যায় নয় নব্য ন্যায়? নব্য ন্যায়, জয়ন্ত ভট্ট নব্য নায়ক, উদয়নাচার্য, গাঙ্গেশ উপাধ্যায় এবং জয়ন্ত ভট্ট, হ্যাঁ তার ন্যায় মঞ্জুরি, এই তিনটে যে পাচ্ছি এটা কি এরা নব্য ন্যায়ের অন্তর্ভুক্ত। এবং গাঙ্গেশ উপাধ্যায়ের যে তত্ত্বচিন্তামণি সেটা হচ্ছে নব্য ন্যায়ের মূল ভিত্তি। আর নব্য ন্যায়ের সূচনা হচ্ছে কোথায় না উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি গ্রন্থে। বোঝা গেল? তাহলে আমরা পেলাম প্রাচীন ন্যায়, নব্য ন্যায়, প্রাচীন নৈক, নব্য নৈক বলি, আমাদের ক্লিয়ার হলো আশা করছি। এরপর যেটা আরেকটা কথা এখানে আসতে হবে যে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু ন্যায় এবং বৈশেষিক সম্প্রদায়ের মধ্যে, হ্যাঁ তারা নিজেরাই দেখতে পায় যে আমাদের মধ্যে মতের মিল অনেক, এবং পরবর্তী ক্ষেত্রে তাই গ্রন্থকাররা কিন্তু তাদেরকে ন্যায় বৈশেষিক বলে পরিচয় দিয়েছেন। কেননা পরবর্তী ক্ষেত্রে ন্যায় এবং বৈশেষিকের একেবারে আলাদা করে গ্রন্থ কোনো লেখা হয়নি। পরবর্তী ক্ষেত্রে যেটাই নৈকদের গ্রন্থ সেটাই বৈশেষিকদের গ্রন্থ, এরকম একটা ব্যাপার চলে এসেছিলো। কেননা তাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে মিল থাকার জন্য, অল্প কিছু ক্ষেত্রে অমিল। তাই দেখবে পরবর্তী গ্রন্থগুলোতে দেখবে বেশিরভাগই কি ন্যায় এবং বৈশেষিক উভয় মতই আলোচনা করা হয়েছে। যেমন পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক গ্রন্থতে আর 16টা পদার্থের কিন্তু আলোচনা করা হয়নি, সব সপ্ত পদার্থ। কেননা সপ্ত পদার্থের আলোচনা করলেই যেহেতু 16টা পদার্থের আলোচনা হয়ে যায়, তাই খামোকা আমি বিশদ লিখবো কেন বা বলবো কেন, সেরকম একটা ট্র্যাডিশন। বা তোমার প্রমাণ বিষয়েও দেখবে যে গ্রন্থে প্রমাণ নিয়ে আলোচনা করেছে 4টে, প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ, যে কেন না এই 4টে যদি মানা হয় তাহলে আমার বৈশেষিকরা এর তো বিরুদ্ধ নাই, তখন প্রথম দুটো বৈশেষিকরা স্বীকার করেন, অপর দুটোকে একটা অন্তর্ভুক্ত করেন। সেই বিষয়ে আবার ওখানে আলোচনাও করে দেওয়া হয়েছে যে বৈশেষিকরা শেষ 4টে মানেন না, শেষ দুটো মানেন না, কেন মানেন না সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এরকম ধরনের গ্রন্থ, সেগুলো কি কি পরপর একটু লিখে নাও, যেগুলোকে বলা হয়েছে যে সমানতন্ত্র গ্রন্থ বা ন্যায় বৈশেষিক উভয় মতেই লিখিত গ্রন্থ। যেমন পরপর কিছু লিখে নাও, যেগুলো নেটে আসে সেরকমই আমি, যেগুলো প্রধান সেগুলোই আমি এখানে তোমাদের বলবো। যে শিবাদিত্যের সপ্তপদার্থী, শিবাদিত্যের সপ্তপদার্থী, একটু তাড়াতাড়ি লিখো। শিবাদিত্যের সপ্তপদার্থী বিশ্বনাথ, আচার্য বিশ্বনাথের কি ভাষা পরিচ্ছেদ ও সিদ্ধান্ত মুক্তাবলী টিকা, বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ ও সিদ্ধান্ত মুক্তাবলী টিকা। অন্নম ভট্ট তর্ক সংগ্রহ, ভাস্করাচার্য তর্ক কৌমুদী, ভাস্করাচার্য বা ভাস্কর তর্ক কৌমুদী। জগদীশ তর্কালঙ্কার তর্কামৃত, জগদীশ তর্কালঙ্কার তর্কামৃত। স্যার ভাস্করের কি বললেন? তর্ক কৌমুদী, জগদীশ তর্কালঙ্কারের হচ্ছে তর্কামৃত। বল্লভাচার্যের ন্যায় লীলাবতী, কেশব মিশ্রের তর্কভাষা,
বরদরাজের তার্কিক রক্ষা। বরদরাজ, বরদ রয়াকার বর্গজ, বরদরাজের তার্কিক রক্ষা। হয়েছে নিশ্চয়ই। আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি, মিলিয়ে নিও। যে শিবাদিত্য সপ্তপদার্থী, বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ ও সিদ্ধান্ত মুক্তাবলী, অন্নম ভট্ট তর্ক কৌমুদী, জগদীশ তর্কালঙ্কারের তর্কামৃত, অর্ণব ভট্টের তর্ক সংগ্রহ না? অন্নম ভট্ট তর্ক সংগ্রহ, জগদীশ তর্কালঙ্কারের তর্কামৃত, ভাস্করের তর্ক কৌমুদী, বল্লভাচার্যের ন্যায় লীলাবতী, কেশব মিশ্রের তর্কভাষা, বরদরাজের তার্কিক রক্ষা। এগুলো সমানতন্ত্র গ্রন্থ বলা হয় এগুলোকে, কেননা ন্যায় বৈশেষিক উভয় মত অনুযায়ী লিখিত। তাই তো। এরপর আমরা আরেকটা জায়গায় আলোচনাতে যাব। সেটা কি, যে তোমার এরপর আমরা ন্যায়ের যে আলোচনা, প্রধান আলোচনাতে ঢুকব। প্রথমে পদার্থ নিয়ে আলোচনা করব। প্রথমে পদার্থের আলোচনাটা হয়ে গেলে আমরা প্রত্যক্ষ থেকে শুরু করব। প্রত্যক্ষের আগেই আমাদের ন্যায়সূত্র গ্রন্থে দেখবে পদার্থের আলোচনা করা আছে, যে প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প বিতণ্ডা হেত্যাভাস ছল জাতি নিগ্রহ স্থানানং তত্ত্ব জ্ঞানা নিশ্রয় সিদ্ধিগম। যে এই 16টি পদার্থের আমাদের কি না, যদি তত্ত্বজ্ঞান আমরা লাভ করতে পারি, 16টি পদার্থের যথার্থ জ্ঞান আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের কি হবে, নিঃশ্রেয়স বা মুক্তি লাভ হবে। প্রথমেই শুরু হচ্ছে ন্যায়সূত্র মহর্ষি গৌতমের, যে প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প বিতণ্ডা হেত্যাভাস ছল জাতি নিগ্রহ স্থান। এই 16টি পদার্থের তত্ত্বজ্ঞান যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের নিঃশ্রেয়স বা মুক্তি হবে। তাই তো। 16টি পদার্থের তত্ত্বজ্ঞান মানে 16টি পদার্থের যদি যথার্থ অর্থ আমরা বুঝতে পারি, অর্থ বা জ্ঞান আমরা লাভ করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমাদের নিঃশ্রেয়স বা মুক্তি লাভ হবে। বোঝা গেল? 16টি পদার্থের যথার্থ জ্ঞান যদি লাভ করতে পারি, তাহলে আমাদের নিঃশ্রেয়স বা মুক্তি হবে। তো এটা তোমাদের না লেখা থাকলে লিখে নিতে পারো। প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত, প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প, সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প, বিতণ্ডা হেত্যাভাস ছল জাতি নিগ্রহ স্থান। বিতণ্ডা হেত্যাভাস ছল জাতি নিগ্রহ স্থান। হয়েছে? এই যে 16টি পদার্থ, এই 16টি পদার্থের যদি যথার্থ জ্ঞান আমাদের নিগ্রহ হয়। স্যার কি বললেন ওটা? কোনটা? ওটা কি একসাথে? কোনটা? লাস্টে নিগ্রহ, ওই যে জাতির পর নিগ্রহ। নিগ্রহস্থান, নিগ্রহস্থান হলেই দেখো 16টা হয়ে যাচ্ছে। যে তাহলে আমাদের এই 16টি পদার্থের জ্ঞান যদি যথার্থভাবে হয়, ঠিকঠাকভাবে জ্ঞান আমরা লাভ করতে পারি, এর যদি অর্থ বুঝতে পারি, তাহলে আমাদের কি হবে, যে নিঃশ্রেয়স বা মুক্তি আমাদের মানে প্রাপ্ত হব আমরা। এটা ন্যায়সূত্র একদম প্রথম সূত্র, যে প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প বিতণ্ডা হেত্যাভাস ছল জাতি নিগ্রহ স্থানানং তত্ত্বজ্ঞানা নিঃশ্রেয়স নিঃশ্রেয়সাধিগম। হ্যাঁ, নিঃশ্রেয়সাধিগম। যে এই 16টি পদার্থের তত্ত্বজ্ঞান থেকে আমাদের কি হবে, নিঃশ্রেয়স। তত্ত্বজ্ঞান কি মানেটা কি, অর্থ মানেটা কি, যে আমাদের জগৎ এবং জীবন সম্পর্কে যত প্রকারের পদার্থ আছে, সেই পদার্থগুলি এই 16টির মধ্যে অন্তর্ভুক্ত। এটা হলো তাদের প্রথম কথা। সেই 16টি পদার্থের বাইরে তাদের মতে কিন্তু কোনো পদার্থ নেই। তাই তো।
এই 16টি পদার্থকে যদি জানা যায় তাহলে জগৎ এবং জীবন সম্পর্কে সঠিকভাবে জানা, তাই তো? আর জগৎ এবং জীবন সম্পর্কে সঠিকভাবে কোনো মানুষের জানা মানেই কি তার মোক্ষ বা মুক্তি লাভ। জগৎ এবং জগতের মূল অর্থ কী, জগৎ এবং জীবনের আমাদের মূল অর্থ কী, এটা যদি কেউ জানতে পারে, জেনে যায়, সেটাই তো মুক্তি, তাই তো? তো যাই হোক, তো আমরা একে একে প্রত্যেকটার আলোচনা করব এই প্রসঙ্গে। দেখো যে প্রথমেই আসছে কি প্রমাণ, তারপরে আসছে প্রমেয়, তাই তো? প্রমাণ এবং প্রমেয় বিষয়ে একটু আলোচনা করার আছে। যে আমরা দেখো একটু আগে বলছিলাম যে প্রমাণ, প্রমেয়, প্রমাতা 4টে বিষয় ভারতীয় দর্শনে জানতেই হবে, একটা বেসিক জিনিস। সেই প্রসঙ্গেই বলি যে এখানে প্রমাণ এবং প্রমেয় বস্তু, এখানে প্রমেয়টা থাক, আমি প্রমাণের আলোচনাটা প্রসঙ্গে প্রমার আলোচনাটাও করব। যে প্রমাণ মানে কি বলেছিলাম, যে যথার্থ জ্ঞান লাভের উপায়, তাই তো? যে প্রণালী অবলম্বন করে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় প্রমাণ, তাই তো? সহজ কথায় যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হচ্ছে প্রমাণ। আমাদের এখানে নৈকরা কটা প্রমাণ স্বীকার করেন বলো? 4টে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, তাই তো? তাহলে কি বললাম, যে যার দ্বারা বিষয়ের যথার্থ জ্ঞান লাভ হয় বা যার দ্বারা যথার্থ জ্ঞান লাভ করা যায় তাকে বলা হচ্ছে কি প্রমাণ। বা এরকমও বলতে পারি যে প্রণালী অবলম্বনে জ্ঞান লাভ করা যায় তাকে বলা হচ্ছে কি প্রমাণ। এই প্রমাণ ন্যায় দর্শনে 4টে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, তাই তো? কিন্তু আমার এখানে প্রশ্ন হলো প্রমাণ মানে কি, যার সাহায্যে জ্ঞান লাভ করা যায় সেটাকে বলা হচ্ছে কি প্রমাণ। বা বলা হচ্ছে যথার্থ জ্ঞান লাভের উপায়, উপায়টাকে বলা হচ্ছে প্রমাণ। মানে কি যার সাহায্যে জ্ঞান লাভ করছি। তাহলে এখানে প্রমাণ কি কি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। একটা এতে লিখো তো পরপর খাতাতে, উপরে কিছু দেবে না, শুধুমাত্র বাঁ দিক থেকে ডান দিকে লিখো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আর প্রত্যক্ষেরও বাঁ দিকে লিখো প্রমাণ। প্রমাণের পর একটা ড্যাশের মতো দাও, দিয়ে পরপর প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ লিখো। যেটা বোঝাতে চাইছি সেটা সহজ হবে আর কি। একেবারে খাতার বাঁ দিকে লিখো প্রমাণ, একেবারে খাতার বাঁ দিকে লিখো প্রমাণ। প্রমাণের পর লিখে যাও প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ পরপর। প্রমাণের পর লিখে যাও কি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপর ওই প্রমাণ লিখলে, বাঁ দিকে প্রমাণ লিখেছো এবং প্রত্যক্ষ, অনুমান, উপমান, উপমান, শব্দ এরকম লিখেছো। এরপর ওই প্রমাণের ঠিক উপরে লিখো প্রমা। প্রমাণের একটু উপরে লিখো প্রমা। প্রমাণের ঠিক উপরে লিখো প্রমা। ঠিক প্রমার পরে ওই যেমন এখানে লিখেছিলে প্রমাণ, তারপরে ড্যাশ দিয়ে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, ঠিক প্রমা লিখো। প্রমার পরও একটু ড্যাশের মতো দাও, দিয়ে ঠিক প্রত্যক্ষের উপরে সোজা সোজা লিখো প্রত্যক্ষ। মানে প্রমাও 4 প্রকার। ন্যায় দর্শনে এই যে প্রমাণ 4 প্রকার, তাহলে অবশ্যই প্রমাও 4 প্রকার হবে। কেন হবে সেসব বলছি। ঠিক প্রত্যক্ষ যে লিখেছো তার উপরে সোজা সোজা প্রমার পাশে লিখো প্রত্যক্ষ। মানে প্রমা যে লিখছো, প্রমা ড্যাশ একটু ড্যাশ টাইপের ছোট, এরপর লিখো প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ। প্রমা, প্রমার পর একটু ড্যাশের মতো, তারপরে লিখো প্রত্যক্ষ, তারপরে লিখো অনুমিতি, তারপরে লিখো উপমিতি, তারপরে লিখো শব্দ। হয়েছে? হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। এরপর দেখো তাহলে আমরা কি পেলাম, উপরে একটা রো পেলাম কেমন, যে প্রমা, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ। নিচে একটা রো পেলাম প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। ঠিক দেখো প্রত্যক্ষের উপরে প্রত্যক্ষ, অনুমানের উপরে অনুমিতি, উপমানের উপরে উপমিতি, শব্দের উপরে শব্দ। এরকম হয়েছে তো? হ্যাঁ স্যার। এরকম হয়েছে।
হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর আমি যেটা বলতে চাইছি তাহলে দেখো আরও বুঝতে সুবিধা হবে। তাহলে ন্যায় দর্শনে প্রমাণ কটা? না প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, 4টে প্রমাণ। আর প্রমাণ মানে কি বলেছি? না যথার্থ জ্ঞান লাভের উপায়, তাই তো? কেমন, কোন কোন যথার্থ জ্ঞান লাভের উপায় এগুলো? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, না উপরেরগুলো ওই যে প্রমাগুলো, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ, এই যথার্থ জ্ঞানের উপায়গুলি হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তাহলে প্রত্যক্ষ নামক যথার্থ জ্ঞান বা প্রমাণ কোনটা? না প্রত্যক্ষ প্রমাণ, নিচে যেটা আছে, তাই তো? বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার বুঝেছি এটা। এরপর আবার পরেরটাতে যাও, অনুমিতি, আর নিচে আছে দেখো অনুমান। তাহলে অনুমিতি নামক প্রমা বা যথার্থ জ্ঞানের কারণ কোনটা বা প্রমাণ কোনটা? অনুমান। ঠিক একই উপমিতি প্রমা বা যথার্থ জ্ঞানের কারণ কোনটা বা তোমার কি বলে প্রমাণ কোনটা? না উপমান। আবার শাব্দ জ্ঞান বা শাব্দ প্রমা এর কারণ কোনটা? না শব্দ। বোঝা গেল নিশ্চয়? তাহলে প্রমা এবং প্রমাণ, তাহলে এই যে বললাম যে প্রমাণ মানে যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলে, তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে আমাদের 4 প্রকার যে প্রমাণ, 4 প্রকার প্রমাণের দ্বারা, এগুলো তো উপায় এক একটা যথার্থ জ্ঞান লাভের উপায়। তাহলে এই উপায়গুলির দ্বারা কোন কোন প্রমা বা যথার্থ জ্ঞান লাভ করা যায়? না প্রত্যক্ষ নামক, নিচে যে দেখো প্রত্যক্ষ প্রথমে আছে, প্রত্যক্ষ নামক প্রমাণের দ্বারা কোন প্রমা বা যথার্থ জ্ঞান লাভ করা যায়? না প্রত্যক্ষ প্রমা বা প্রত্যক্ষ নামক যথার্থ জ্ঞান। অনুমান নামক প্রমাণের সাহায্যে কোন জ্ঞান লাভ করা যায়? না অনুমিতি জ্ঞান। উপমান নামক প্রমাণের সাহায্যে কোন জ্ঞান লাভ করা যায়? না উপমিতি জ্ঞান। শব্দ নামক প্রমাণের সাহায্যে কোন জ্ঞান লাভ করা যায়? শাব্দ জ্ঞান। বোঝা গেল এই পর্যন্ত? তো বুঝতে পেরেছো সবাই? অসুবিধা থাকলে বলো। এবং এই প্রসঙ্গে একটা করণের আলোচনা আসবে, কারণ সেটা আমি প্রত্যক্ষ যখন শুরু করব ডিটেলসে সেই টাইমে বলবো। বোঝা গেছে প্রমাণ? তাহলে ন্যায় দর্শনে যে 16টা পদার্থের আচ্ছা। আলোচনা, 16টা পদার্থের যে আলোচনার কথা বলা হয়েছে, তার প্রথমেই হচ্ছে প্রমাণ, তারপরে কি প্রমেয়। প্রমেয় মানে কি? বস্তু বলেছিলাম যে যার জ্ঞান আমি লাভ করব সেটাকে বলছে প্রমেয় বা বস্তু বা জ্ঞেয় বস্তু, এরকম কথা বলা হয়, শুনেছ নিশ্চয় সবাই। তাহলে প্রমেয় শব্দের অর্থ হলো কি? প্রকৃষ্টমেয় বা প্রকৃষ্ট জ্ঞেয় বা জ্ঞেয় বিষয়কে বলে প্রমেয়, তাই তো? প্রমাণের দ্বারা প্রমেয় বা বিষয় কী জানতে হয়? আমরা বললাম ভারতীয় দর্শনে 4টে জিনিস, ওটা মাথায় রাখবেই যে আমি প্রমাণের দ্বারা জানছি। কে জানছে? না আমি, না প্রমাতা। আর কোন বিষয়কে জানছি? না প্রমেয় বস্তুকে জানছি, তার জন্যই। আর কি না আবার কিসের সাহায্যে জানছি সেটাকে বলা হচ্ছে প্রমাণ। আর যা জানছি, যে জ্ঞানটা লাভ হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রমা, তাই তো? যাই হোক, তাহলে প্রমেয় মানে বস্তু, জ্ঞেয় বস্তু, প্রকৃষ্টমেয় বা প্রকৃষ্ট রূপে যেটা জ্ঞেয়, তাই তো? যাকে জানা যায় প্রকৃষ্ট রূপে সেটাকে বলা হচ্ছে প্রমেয় বস্তু। এই প্রমেয় নাই মতে কত প্রকার? না 12 প্রকার প্রমেয় আছে। এটা একটু লিখে রাখো। 1 নম্বর লিখো আত্মা, দ্য সেলফ। শরীর, দ্য বডি। The body which is the seat of organic activities, the sense and the feelings of pleasure and pain, এই সকল কিছুকে বলছি কি না যে যা হলো দৈহিক ক্রিয়ার, ইন্দ্রিয়ের এবং সুখ দুঃখানুভূতির অধিষ্ঠান, এটাকে বলা হচ্ছে শরীর। তো আত্মা 2 নম্বর লিখো, শরীর 3 নম্বর লিখো ইন্দ্রিয়, দ্য সেন্স অফ স্মেল, টেস্ট, সাইট, টাস্ট, তোমার টাচ, তারপরে অ্যান্ড হিয়ারিং, এই সকল কিছু মানে কি চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বকের সাহায্যে যেগুলো পাওয়া যায় আর কি। কী কী পাওয়া যায়? না তোমার গন্ধ পাওয়া যায়, টেস্ট পাওয়া যায়, তারপরে টাচ পাই, শুনতে পাই, সাইট দৃশ্য,
দেখতে পাই, এই সকলগুলো। তাহলে আত্মা, শরীর, ইন্দ্রিয়, তারপর হচ্ছে অর্থ। অর্থ কি? রূপ সংবেদন, শব্দ সংবেদন, স্বাদ সংবেদন, গন্ধ সংবেদন, স্পর্শ সংবেদন, এগুলো অর্থ। 5 নম্বর হচ্ছে অর্থ মানে কি স্যার সাবজেক্ট? অর্থ মানে বিষয়, অর্থ মানে বিষয়। এরপর হচ্ছে বুদ্ধি, যা জ্ঞান ও উপলব্ধি ইত্যাদিতে সাহায্য করে, সেটা হচ্ছে কি? বুদ্ধি। কগনিশন যাকে বলতে পারি আমরা, যে হুইচ ইজ দ্য সেম থিং অ্যাজ নলেজ, জ্ঞান অ্যান্ড অ্যাপ্রিহেনশন, উপলব্ধি, যেটা জ্ঞান ও উপলব্ধি এরকম কথা, তাকে বলা হচ্ছে বুদ্ধি। তারপর হচ্ছে মন বা অন্তরিন্দ্রিয়, যাকে মাইন্ড বলতে পারি, ইন্টারনাল অর্গান বলতে পারি। 7 নাম্বার হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি মানে কি? অ্যাক্টিভিটি, which may be good or bad, and it and is of 3 kinds, namely vocal, mental and bodily. আচ্ছা, আমাদের ভালো মন্দ, অ্যাক্টিভিটি, প্রবৃত্তি, আমাদের প্রবৃত্তি যেটা আমাদের মানে আমাদের বলা হয় না যে এই বিষয়ে আমাদের প্রবৃত্তি জন্মালে আমরা এই করতে পারি, প্রবৃত্তি না জন্মালে আমরা এরকম করতে পারি। প্রবৃত্তি মানে এটা অ্যাক্টিভিটি বলতে পারি, আমাদের দেহের অ্যাক্টিভিটি। হ্যাঁ, আমরা ভালো জিনিস সম্পর্কে আমাদের প্রবৃত্তি জন্মায়, খারাপ জিনিস সম্পর্কে আমাদের প্রবৃত্তি জন্মায় না। এই প্রবৃত্তি 3 ধরনের হতে পারে, যে ভোকাল, মেন্টাল অ্যান্ড বডিলি, যে কায় মনোবাক্য 3 ভাবে হতে পারে। এরপর 8 নাম্বার হচ্ছে কি? দোষ, যে মেন্টাল ডিফেক্টস। দোষ কি? মেন্টাল ডিফেক্টস, যে যে আমাদের ধরো বলতে পারি এরকম মেন্টাল ডিফেক্টস আছে অ্যাটাচমেন্ট, যে রাগ, দেশ, হেট্রেড অ্যান্ড ইনফ্যাচুয়েশন, মোহ। রাগ, দেশ এবং মোহ, এই 3টেকে আমরা বলতে পারি দোষ। আমাদের যে দোষ, আমাদের রাগটা একটা দোষ, দেশ সেটাও একটা দোষ, এবং তোমার মোহ, ইনফ্যাচুয়েশন যেটা, মোহটাও একটা দোষ আমাদের। তারপরে 9 নাম্বার হচ্ছে প্রেত্যাভাব বা পুনর্জন্ম। প্রেত্যাভাব বা পুনর্জন্ম 9 নাম্বার, যে রিবার্থ আফটার ডেথ, প্রেত্যাভাব হুইচ ইজ ব্রট অ্যাবাউট বাই আওয়ার গুড অর ব্যাড অ্যাকশন, যেটা কিসের দ্বারা নির্ধারিত হয়? যে আমাদের ভালো এবং খারাপ কর্মফলের দ্বারা নির্ধারিত হয়। আমরা এই জন্মে কেমন সেটা নির্ধারিত হয়েছে পুরোটাই কিন্তু আগের জন্মে আমরা কেমন কর্ম করেছি তার উপর। আমাদের বর্ণ, আমাদের হাইট, আমাদের ওয়েট, আমাদের সংস্কার, আমাদের ফ্যামিলি, আমাদের বংশমর্যাদা, হ্যাঁ, আমাদের সামাজিক মানমর্যাদা, আমাদের পড়াশোনা, সব কিছুই এদের মতে কিন্তু মানে ভারতীয় দর্শন মতে কি না, সব কিছুই কিন্তু কিসে না পূর্ব কর্মের দ্বারা নির্ধারিত হয়। এবং সেই অনুযায়ী আমাদের পুনর্জন্ম হয়। 10 নাম্বার কি? ফল, অর্থাৎ সুখ দুঃখের অভিজ্ঞতা। 10 নাম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ প্লেজার অ্যান্ড পেন, যে সুখ দুঃখের অভিজ্ঞতা, এটাও আমাদের কিন্তু কি না প্রমেয়, এক প্রকার প্রমেয়। আর 11 নাম্বার কি না দুঃখ, সাফারিং, হুইচ অ্যাজ এ বিটার অ্যান্ড পেনফুল এক্সপিরিয়েন্স ইজ নোন টু এভরিবডি। এই সুখের মতো আমাদের কিন্তু দুঃখও কিন্তু একটা প্রমেয় বস্তু। আমাদের সুখ দুঃখ তো আমাদের অনবরত হয়, আমরা জানি। আর 12 হচ্ছে অপবর্গ বা মুক্তি, এটা হচ্ছে আলটিমেট, যে আমাদের এটাও কিন্তু নৈগরা বা বেদান্তীরা এরা কিন্তু দেখবে যে আমাদের এটা উপলব্ধ, মানে এইটার আমাকে লব্ধ করতে হয়। এই যে মোক্ষ বা মুক্তি, এটা আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা লব্ধ করতে হয়। মানে এটাও একটা প্রমেয়, মোক্ষ বা মুক্তিটাও এটাও একটা প্রমেয় বস্তু, তাই তো? তাহলে প্রমেয় কটা হলো না? প্রমেয় হলো 12টা। পরপর একটু মিলিয়ে নাও। আত্মা, সেলফ, শরীর, দ্য বডি, 3 ইন্দ্রিয়, ইন্দ্রিয় কি? দ্য সেন্স বা সেন্সেস, এরকম লিখো, ইন্দ্রিয় অনেকগুলো তো। অর্থ, তারপরে লিখো দেয়ার অবজেক্ট, অর্থ। তারপরে বুদ্ধি, বুদ্ধিটাকে বলতে পারি কগনিশন। প্রবৃত্তি, প্রবৃত্তিটাকে বলতে পারি আমি তোমার
সরি বুদ্ধির পর মন আছে। স্যার মন বাদ কেন? হ্যাঁ হ্যাঁ, মন, মাইন্ড, অন্তরিন্দ্রিয়, ইন্টারনাল অর্গ্যান। 7 নাম্বার আছে প্রবৃত্তি, অ্যাক্টিভিটি। তারপর দোষ, মেন্টাল ডিফেক্টস, দোষ। প্রেত্যাভাব অর্থাৎ পুনর্জন্ম, কোনটা না রিবার্থ আফটার ডেথ, প্রেত্যাভাব। তারপর 10 নাম্বার আছে কি ফল অর্থাৎ সুখ দুঃখের অভিজ্ঞতা, দ্য এক্সপিরিয়েন্স অফ প্লেজার অ্যান্ড পেন। আর 11 নাম্বার হচ্ছে দুঃখ, সাফারিং। 12 নাম্বার হচ্ছে লিবারেশন অর ফ্রিডম ফ্রম সাফারিং, অপবর্গ, হুইচ মিনস দ্য অ্যাবসুলেট cessation of all suffering without any possibility of its without any possibilities of its attachment। এরপর দেখো তাহলে কটা হলো, 12টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে প্রমাণ এবং প্রমেয় দুটো হলো। প্রমাণ কি কি দেখেছিলাম, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং প্রমাণ প্রসঙ্গে এই প্রত্যেকটা প্রমাণের সাহায্যে কোন কোন প্রমাজ্ঞান লাভ করা যায় সেগুলোও বলেছিলাম। যে প্রত্যক্ষ কেন দুটোর ক্ষেত্রেই প্রত্যক্ষ পার্থক্য হলো না, সেটা প্রত্যক্ষ যখন পড়াবো হ্যাঁ তখন বলবো। আর অনুমান দেখো ওখানে অনুমানের ফলে কোন জ্ঞানটা না অনুমিতি, উপমানের ফলে কোন জ্ঞানটা উপমিতি, শব্দ জ্ঞানের শব্দ প্রমাণের সাহায্যে কোন জ্ঞানটা না শব্দ জ্ঞান। এখানে প্রমাণ এবং তোমার প্রমার ভিতরে মানে শব্দের ভেদ আছে, কিন্তু প্রত্যক্ষের ক্ষেত্রে নেই, সেটা প্রত্যক্ষ যখন পড়াবো তখন বলবো। এরপর তাহলে প্রমাণ হলো, প্রমেয় হলো। প্রমেয় মানে আমাদের কত ধরনের এক্সপিরিয়েন্স হয় আর কি, কত ধরনের বস্তুর জ্ঞান লাভ হয়, কত ধরনের বস্তু হতে পারে, মোদ্দা কথা এটা না আমাদের টোটাল 12 ধরনের প্রমেয় বস্তু হতে পারে, প্রমেয় পদার্থ হতে পারে। আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, প্রবৃত্তি, দোষ, প্রেত্যাভাব, ফল, অপবর্গ, এই ফল দুঃখ, তারপরে অপবর্গ বা দুঃখ থেকে মুক্তি। এই 12টা হ্যাঁ, এর ক্রম পড়তে পারে নেটে অনেক সময়, আবার কোনটা কি সেটাও পড়তে পারে, তাই তো। তাহলে আমাদের দুটো হলো, আমাদের 16টা যে পদার্থ দুটো, বাকিগুলো কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করে এগিয়ে যাব। অলরেডি আমাদের টাইম শেষের দিকে, তো তোমাদের পরপর তোমরা একটু লিখতে পারলে খুব ভালো হয়, তাহলে আমার একটু সুবিধাই হবে, তোমাদের কাছে অলরেডি থেকে যাবে ওগুলো। এরপর 3 নম্বর হচ্ছে কি সংশয়। একই ধর্মীতে পরস্পর বিরুদ্ধ নানা ধর্মের যে ধারণা সেটাকে বলা হচ্ছে সংশয়। একই ধর্মীতে, ধর্মী মানে কি, যেটাতে কোনো ধর্ম থাকে, তাই তো। যে একই ধর্মীতে আমরা যদি ভিন্ন ভিন্ন ধর্মকে প্রত্যক্ষ করি, এরকম যে অবস্থা সেটাকে বলা হচ্ছে সংশয়। অয়ং স্থানুর্বা অয়ং পুরুষর্বা। আমরা অন্ধকার বা অনুজ্জ্বল আলোতে, জ্যোৎস্না যেটা বলা হয় যে জ্যোৎস্না আর কি, সেই জ্যোৎস্নার আলোকে আমরা কি করি, যে একটা কলা গাছ ধরো, কলা গাছকে আমরা দূর থেকে দেখে ভাবছি যে এটা গাছ, গাছের গুঁড়ি না মানুষ। বা একটা ধরো গাছ এমন হবে কাটা হয়েছে একটা মানুষের হাইটের মতন, ঝড়ে পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, দূর থেকে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমরা দুটো দিক কনফার্ম হতে পারছি না যে এটা গাছের গুঁড়ি নাকি মানুষ। যদি কোনো একটা কোটিতে কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আর সংশয় থাকে না, তাই তো। তাহলে এরকম যে অবস্থা, একই ধর্মীতে বিরুদ্ধ নানা ধর্মের উপস্থিতি যদি হয় তাহলে তাকে বলা হয় সংশয়, তাই তো। অয়ং স্থানুর্বা অয়ং পুরুষর্বা। তারপর হচ্ছে প্রয়োজন, যা জীবকে কর্মে প্রবৃত্ত করে, তাই জীবের প্রয়োজন। আমাদের প্রয়োজন যদি না থাকে, আমাদের কর্মে প্রবৃত্ত আমরা তো হব না। আমার প্রয়োজন এমফিল করার, তাহলে আমি এমফিলের জন্য, যে আমরা যদি জানি যে এমফিল পিএইচডি করতে হবে, না হলে চাকরি পাওয়া যাবে না কলেজে, কলেজে চাকরির জন্য এখন ওটা বাধ্যতামূলক, মানে বাধ্যতামূলক ইন্টারভিউ লাগবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কি প্রয়োজন যখন জন্মায়, তার ফলে কিন্তু আমরা কোনো কাজে প্রবৃত্ত হয়। আমাদের দেখবে এরকম হয় যে এখন আমাদের প্রয়োজন যে নেট সেটটা পাস করা প্রয়োজন, না হলে কিন্তু সবই বৃথা, 100% নাম্বার পেয়েও কোনো কিছু হবে না। তার জন্য আমরা এত কিছু পড়াশোনা করছি। কিন্তু ধরো যখন আমরা গ্র্যাজুয়েশনে পড়তাম বা মাধ্যমিকে পড়তাম, হ্যাঁ, এরকম তো হয়েছে যে এই টপিকটা যে তোমরা যদি জেনে যাও, ধরো যে এখান থেকে কি কি কোশ্চেন পড়বে জেনে যাও, যে ধরো তোমাদের স্যার বলে দিলেন যে এই দুটো কোশ্চেন করলে এখান থেকে হবে, আর কিন্তু বাকিগুলো পড়বে না, কেন, আর কোনো প্রয়োজন নেই, বোঝা গেছে। কিন্তু এখন কি
কি এখন কিন্তু এরকম করবে না, এখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কেননা আমাকে নেটটা পাস করতে হবে। কেউ যদি বলেও দেয় নেটের এই কোশ্চেনগুলো দেখ আসবে শিওর, তাহলেও বলবে না না আমাকে পুরোটা পড়তে হবে, নাও আসতে পারে, ভুল বলতে পারে। তাহলে আমাদের প্রয়োজন কি, যা জীবকে কর্মে প্রবৃত্ত করে তাই জীবের প্রয়োজন। দৃষ্টান্ত, এগুলো খুব একটু মন দিয়ে শোনো, এগুলো খুব ভাইটাল। যে বাদী ও প্রতিবাদী উভয়ই যে বিষয়ে ঐক্যমত পোষণ করেন তাকে বলা হয় দৃষ্টান্ত। আমাদের প্রাচীন যে ভারতীয় প্রাচীন ভারতীয় সভ্যতাতে বলতে পারো, সেখানে যে দার্শনিক আলোচনা হতো, সেখানে কেমনভাবে আলোচনা হতো না, এখানে দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, বাদ, জল্প, বিতণ্ডা, এগুলো কিন্তু আমাদের আলোচনা সভার বা আলোচনার এক একটি অঙ্গ। বিভিন্ন ধরনের আলোচনাকে বিভিন্ন অর্থে এগুলো বলা হয়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তার একটা প্রথম একটা ছাপ হচ্ছে এটা দৃষ্টান্ত। যে দৃষ্টান্ত কি আমাদের, হ্যাঁ আরেকটা কথা, যে ভারতীয় দর্শনে কি আগে বাদী এবং প্রতিবাদী, পূর্বপক্ষ উত্তরপক্ষ, এরকম দেখবে অনেক গ্রন্থতেও পাবে। যে পূর্বপক্ষ কি করছে না, কিছু দোষ তুলছে, সেই দোষের নিবারণ করছে, উত্তরপক্ষ তার উত্তর দিচ্ছে, তাই তো? সেরকম পূর্বপক্ষকে বলে বাদী আর উত্তরপক্ষকে বলা প্রতিবাদী, তাই তো? তো যাই হোক, দৃষ্টান্ত কি, দৃষ্টান্ত হচ্ছে বাদী ও প্রতিবাদী উভয়ই যে বিষয়ে ঐক্যমত পোষণ করেন, উভয়ই কোনো একটা বিষয় এলো, যে বিষয়টা উভয়ই স্বীকার করছে, উভয়ই সেই বিষয়ে একমত, এরকম যে অবস্থা, সেটাকে বলা হচ্ছে দৃষ্টান্ত। তারপর কি সিদ্ধান্ত, যে সিদ্ধের বা সাধনের অন্ত হচ্ছে সিদ্ধান্ত। কোনো একটা বিষয়ে আমার দুটো দল, দুটো পক্ষ আলোচনায় লিপ্ত হয়েছে, সেই অবস্থায় তারা যে বিষয়ে আলোচনা করার পর যে বিষয়ে উপনীত হয়েছে, তাই তো, তাদের আলোচনার শেষ পর্যায়ে যে বিষয়ে তারা উপনীত হয়েছে সেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধের বা সাধনের অন্ত হচ্ছে সিদ্ধান্ত। সাধারণভাবে স্বীকৃত কোনো বিষয় যখন বিভিন্ন প্রমাণের মাধ্যমে চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করা হয়, তখন তাকে বলা হয় সিদ্ধান্ত। দেখবে আমাদের যে পঞ্চ অবয়বী ন্যায় আছে, সেখানে দৃষ্টান্ত, সিদ্ধান্ত, একেবারে লাস্টে যেটা, সেটা সিদ্ধান্ত। বিভিন্ন তোমার প্রক্রিয়ার সাহায্যে, বিভিন্ন প্রমাণের সাহায্যে, তাই তো, চূড়ান্তভাবে যাকে প্রতিষ্ঠা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। তারপর কি অবয়ব, বোঝা গেল সিদ্ধান্ত কাকে বলে, অবয়ব। এগুলো একটু তাড়াতাড়ি যাচ্ছি, এগুলো তোমাদের আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি জাস্ট একটু পড়িয়ে দিচ্ছি, এগুলো খুব একটা জটিল বিষয় নয়, আর এগুলো থেকে তোমাদের কিছু কিছু বিষয় পরে ডিটেলসে পড়ানো হবে। জাস্ট এখন ইন্ট্রোডাক্টরি একটা মূল যে 16টা পদার্থ বলে দেওয়া হচ্ছে কোনটা কেমন। অবয়ব, যে ন্যায়ের অর্থাৎ ন্যায় অনুমানের কি থাকে না, অন্তর্গত বচনকে আমরা কি বলি না, তার অন্তর্ভুক্ত কি থাকে না, বচন থাকে, সেই বচনকে বলা হচ্ছে কি অবয়ব। আমরা বলি ত্রিবিধ ন্যায়, কী দিয়ে গঠিত না, অবয়বী ন্যায়, অবয়বী ন্যায়, পঞ্চ অবয়বী ন্যায়, এরকম কথা বলি তো। তাহলে অবয়বী ন্যায় এখানে কি থাকে, 3টে বচন থাকে, 3টে অবয়ব। অবয়বী ন্যায় কটা থাকে না, 5টা অবয়ব থেকে, 5টা অবয়ব মানে 5টি বচন থাকে। তাহলে এই জন্যই বলা হচ্ছে ন্যায়ের অর্থাৎ ন্যায় অনুমানের অন্তর্ভুক্ত বচনকে বলা হয় অবয়ব। ন্যায় অনুমানের অন্তর্ভুক্ত যে বচন, তাকে বলা হচ্ছে কি অবয়ব। তারপর কি আসছে তর্ক। তর্ক হলো প্রমাণের সহায়ক এক পদ্ধতি। তর্ক কি, প্রমাণের সহায়ক এক পদ্ধতি, তাই তো? তর্ক নিজে প্রমাণ না হলেও প্রমাণকে সাহায্য করে। তর্ক কি করে, নিজে প্রমাণ নয়, কিন্তু প্রমাণের এক সহায়ক পদ্ধতি। তর্ক কি করতে সাহায্য করে না, আমার প্রমাণকে সাহায্য করে। অনেক সময় তত্ত্ব নির্ণয়ের জন্য কি হয় না, তর্কের সাহায্য নিতে হয়। যে আমাদের দেখবে বেশিরভাগ তত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তর্কের সাহায্য, ভারতীয় দর্শনে এটা একটা প্রথা বলতে পারো। আমাদের বাদ বিবাদ তর্ক হয়, এবং তর্কের মাধ্যমে লাস্টে আমার কোনো একটা প্রমাণ সিদ্ধ হয়, তাই তো? তাহলে ওই জন্য বলা হচ্ছে তর্কটা কি, এটা নিজে প্রমাণ নয়, কিন্তু তর্ক হচ্ছে প্রমাণের সহায়ক একটা পদ্ধতি। এরপর কি নির্ণয়। তর্কের পরিণতি হচ্ছে নির্ণয়। যে উপযুক্ত প্রমাণাদি সহ যখন সংশয়ের নিরসন হয়, তাই তো, তখন সেটাকে বলা হচ্ছে নির্ণয়। সংশয়ের নিরসন হলে পরে কি হয় না, সিদ্ধান্ত প্রকাশিত হয়, সিদ্ধান্ত আমরা সিদ্ধ করতে পারি, তাই তো? এটাকে বলা হচ্ছে নির্ণয়, আমরা নির্ণয় বা সিদ্ধান্তে আসতে পারি। এরপর হচ্ছে বাদ। বাদ কি
যখন আমরা বলি বাদী এবং প্রতিবাদী বলেছি, পূর্বপক্ষ উত্তরপক্ষ বলেছি, যে দু দল যখন লিপ্ত হলো কোনো বিষয়ে, তখন কোনো দলই আমাদের মধ্যে মানে নিজেদের জয় পরাজয় বিষয়ে ভাবছে না। হ্যাঁ, যখন জয় পরাজয়ের চিন্তা না করে কেবলমাত্র সত্য নির্ণয় বা তত্ত্ব প্রতিষ্ঠার জন্য তারা কি যুক্তিসম্মতভাবে আলোচনা করে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে বাদ। বাদ কি তাহলে? উভয় দলই নিজেদের জয় হবে বা নিজেদের পরাজয় হবে এটা তাদের কাছে যখন মানে প্রাধান্য না পেয়ে শুধুমাত্র তত্ত্ব নির্ণয় বা সত্য কী সেটা প্রতিষ্ঠা করার জন্য যখন তারা বাদানুবাদে লিপ্ত হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি তো বা যুক্তিসম্মত আলোচনাতে লিপ্ত হয়, তখন তাকে বলা হচ্ছে বাদ। আর জল্প কোনটা? না, বাদের বিপরীত হচ্ছে জল্প। বাদের বিপরীত হচ্ছে জল্প। কী জন্য, কেন না? বাদে বলা হচ্ছে শুধুমাত্র তত্ত্ব নির্ণয় বা সত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা, কিন্তু জল্পতে বলা হচ্ছে কি না, তত্ত্ব নির্ণয় বা সত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা নয়। এখানে আলোচনাটা কি না, কেবল জয়ের কথা চিন্তা করে এখানে আলোচনায় লিপ্ত হয়। দেখবে অনেক আমাদের মানে কাছাকাছি বন্ধুবান্ধবীও থাকতে পারে যে যারা দেখবে যে কোনো তর্কতে হারতে চাইবেও না, মানে হারে না বলাটা ভুল, হেরে যায় কিন্তু হারলেও হারতে চাই না, যে আমি হেরে গেছি এই বোধটা হয় না। দেখবে তর্ক করতেই থাকে। সেরকম পরিস্থিতি, যেটা সেরকম যদি দুজনই হয়, দুটো দলই সেরকমই, সেটাকে বলা হচ্ছে জল্প। আর বাদে কি, যেখানে সত্য প্রতিষ্ঠার জন্য তর্ক হয় সেটাকে বাদ। আর জল্প যেখানে নিজের হার জিতটার প্রাধান্য, যে আমি জিতবই এরকম ভেবে যখন তর্ক করা হয়, তাই তো, জয়ের কথা চিন্তা করে যখন তর্কে লিপ্ত হয় তখন তাকে জল্প। বোঝা গেল? স্যার তাহলে জল্পের ক্ষেত্রে তো কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াটা সম্ভব নয়। কেন সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়? যদি এরকম মানে দুজনেই যদি বলো, দুজনেই যদি মানে আমি ঠিক সেটাকে মানে কোনো প্রতিপক্ষ যদি মেনে না নেয় যে হ্যাঁ অপরপক্ষ ঠিক, তাহলে তো সেই সিদ্ধান্ত উপনীত হওয়াটা কঠিন নয়। মানে জল্পটা আমার কাছে বরাবরই একটু মানে গোলমেলে, আমি সেই জন্য ক্লিয়ার করার জন্য হ্যাঁ বলছি। জল্পটা তো সেই কোর্টের উকিলরা যেমন ভুল জানে যে হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি যে এখানে কিন্তু যে আসলে দেখো বাদ এবং জল্প পুরোপুরি বিপরীত, এবং আমার বিষয়বস্তুটাও পুরোপুরি বিপরীত। কেন না, বাদের মূল কথাটা হচ্ছে যে আমার যেটা এই আলোচনার মূল বিষয়বস্তু, মানে আসল সত্য কি সেটাকে নির্ধারণ করা, কিন্তু জল্পতে হচ্ছে নিজে জেতা, তাই তো। জল্পতে হচ্ছে নিজে জেতা, কী করে নিজে জিততে পারবে, তাই তো, নিজের জয় কী করে হবে সেটা বড় কথা। এরপর এখানে যে সিদ্ধান্ত হবে না বলছো, হতেও পারে কেউ হয়তো খুব প্রলোভন করে, তাই তো, নিজে জয়লাভ করতেই পারে, তাই তো, তাই তো, কুযুক্তি উত্থাপন করে আমার ছলের দ্বারা, তাই তো, সে নিজে কি করতে পারে, পরপর আসবে, কুযুক্তি উত্থাপন করে ছলের দ্বারা সে কিন্তু জিতে নিতেই পারে সেই আলোচনা সভা। কিন্তু মানে সে যে মানে তার মানে এইটা যে এই জন্য এরকম আলোচনায় লিপ্ত হয়েছে বলে যে কেউ এক পক্ষ জিতবে না, তার তো কোনো কথা নয়, সেরকম কোনো কথা নেই, তাই তো। সেই পরপরই এরকম আসবে যে বিতণ্ডা। এরপর দেখো যে নিছক পরমত খণ্ডনের জন্য বাকবিস্তার হচ্ছে বিতণ্ডা, যে শুধুমাত্র যেখানে অপরের মত খণ্ডন করতেই যাওয়া হয়, নিজের মত প্রতিষ্ঠা নয়। দেখবে কিছু আছে এখনকার দিনেও দেখা যায়, যে কোনো বিষয়ে দেখবে যে কোনো বিষয়ের একটা নিন্দা করা একটা স্বভাব এরকম দেখতে পাবে, কিন্তু তাকে যদি বলো যে তোমার মত কী এ বিষয়ে, তখন কিন্তু এড়িয়ে যাবে। মানে এরকম কিছু ব্যক্তিও পাওয়া যাবে, যে কোনো বিষয় দেখবে সে খণ্ডন করার চেষ্টা করবে, তোমার ভুল ধরানোর চেষ্টা করবে, এটাই তাদের নিজস্ব যুক্তি নেই, তাদেরকে বলা হচ্ছে স্যার আমরা সরকারের ভুল ধরি। সেটাও নয়, সরকারের ভুল আমরা ধরি ঠিক কথায়, আমরা তো সলিউশনও দিই যে এটা এরকম না করে এরকম করলে বেটার হতো। কিন্তু যারা দেখবে বিতণ্ডাবাদী, তারা কিন্তু নিজস্ব কোনো মত নেই, নিজস্ব সেখানে কোনো মত দেবে না, তুমি যাই মত দেবে দেখবে তার বিরুদ্ধে একটা কথা বলবে। এটা তো এই হতো, এটা না, সেটাও নয়। আচ্ছা, আমি একটা অন্য দিক দিয়ে বলছি, কেউ যদি বাম থাকো কিছু মনে করো না, কিছু বামপন্থী আছে কিন্তু তারা এই ধরনের, তারা দেখবে যদি পরিচিত বন্ধু বান্ধব থাকে যে কঠোর বাম, আর কি একটু আধটু বাম হলে হবে না, কঠোর বাম, যে কোনো বিষয়ে দেখবে তারা কিন্তু একটা বিরোধী কথাবার্তা বলবে,
হ্যাঁ, এবং তুমি যাই বলো না কেন, যত ভালো উত্তর দাও না কেন, একটা বিরোধী কথা বলবে, এইটা হলে এইটা এইটা ঠিক হলো না, এই দোষ দুষ্ট। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আচ্ছা কী জন্য দোষ, আচ্ছা কীটা হলে ভালো হতো, দেখবে বলবে না না তুমি যেটা বলেছো ওটার এটা দোষ। এরা হচ্ছে বিতণ্ডাবাদী অ্যাকচুয়ালি, যে নিছক পরমত খণ্ডনের জন্যই যে বাক বিস্তার, তো সেটাকে বলা হচ্ছে বিতণ্ডা। হেত্যাভাস, হেত্যাভাস, এটা হেত্যাভাস পড়ানোর সময় তো অনেক ডিটেলসে পড়াবো, প্রত্যেকটার ভাগ পড়াবো। যে মূল কথা আমরা হেত্যাভাসে কি না, দোষ বিশিষ্ট হেতু বা দুষ্ট হেতু যাই বলি না কেন, যেটা হেতুর মতো দেখতে কিন্তু হেতু নয়, সেটাকে বলা হচ্ছে হেত্যাভাস। মানে যেটা হেতুর মতো কিন্তু হেতু নয়, তাই তো, বা দোষ বিশিষ্ট হেতু, সেটাকে বলা হচ্ছে কি হেত্যাভাস। বোঝা গেল? এরপর হেত্যাভাসের বিভিন্ন বিভাগ আছে, আমি এখানে আর আলোচনা করছি না। অসিদ্ধ, বাদিত, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, সব্যভিচার, অনেক হেত্যাভাস আছে, তাদের বিভাগ আছে এখানে। তারপর আসছি বিতণ্ডা, হেত্যাভাস। তারপরে ছল, যে বাকচাতুরি প্রয়োগ করে প্রতিপক্ষের কথার দোষ প্রদর্শন করাকে বলা হচ্ছে ছল। যেমন হচ্ছে নবকম্বল, তাই তো, নবকম্বল কখনো কি নতুন কম্বল অর্থে ইউজ করা হয়, কখনো নটি কম্বল অর্থে ইউজ করা, কিন্তু কখন কোন অর্থে ইউজ করছে সেটা তোমাকে বুঝতে দেবে না, দিয়ে তোমাকে মানে বাকযুদ্ধে পরাস্ত করবে, এইরকম, এটাকে বলা হচ্ছে ছল। জাতি কি, এরপর আসছে জাতি। না জাতি হলো না সুযুক্তি বা শাস্ত্রসম্মত যুক্তিকে কুযুক্তি বা অশাস্ত্রীয় যুক্তির দ্বারা খণ্ডন করা হচ্ছে কি জাতি। মানে যেগুলো সুযুক্তি বা শাস্ত্রীয় যুক্তি, সেগুলোকে অশাস্ত্রীয় যুক্তির দ্বারা খণ্ডন, সেটাকে বলা হচ্ছে জাতি। এরপর আসছে নিগ্রহস্থান, লাস্ট। নিগ্রহস্থানটা কি না, যা বাদীর পরাজয়ের কারণ তাকে বলে নিগ্রহস্থান। নিগ্রহ অর্থে কি না বিচার বা পরাজয়, বিচার্য বিষয় সম্পর্কে অজ্ঞতা বা ভ্রান্ত জ্ঞান হচ্ছে বিচারে পরাজয়ের কারণ। বিচার সম্পর্কে অজ্ঞতা, ধরো যে বিষয়ে বিচারে লিপ্ত আমরা হয়েছি, যে বিষয় নিয়ে, সে বিষয়ে কোনো একটি দলের হয়তো যথার্থ জ্ঞানই নেই, তাহলে সে কি করে কি হবে সেই মানে সেই বিচার বা সেই আলোচনা সভা কী করে এগিয়ে নিয়ে যাবে। আমার আলোচনা সভা বাদী এবং প্রতিবাদী পক্ষ উভয় পক্ষ কি যথার্থভাবে সেই বিষয়টি জানতে হবে, তবে তার সেই আলোচনা সভা বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, ভালোভাবে সম্ভব। হ্যাঁ, কিন্তু যদি কোনো একটি পক্ষ হয়তো যে বিষয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়টি জানেই না, তখন কি হবে, তখন সেই পক্ষকে তোমার কি হবে না পরাজয় করে নিতে বাধ্য হবে, সেই পক্ষ মানে পরাজয় করে নিতে বাধ্য, তাই তো। তো এই যেটা বাদীর পরাজয়ের কারণ হয়ে ওঠে, মানে কি কীটা বাদীর পরাজয়ের কারণ ওঠে না অজ্ঞানতা, বিচার্য বিষয় সম্পর্কে অজ্ঞতা বা অজ্ঞানতা বা ভ্রান্ত জ্ঞান, সেটা কি বাদী পরাজয়ের কারণ হয়ে ওঠে। এটা কি এই বিচার্য বিষয় সম্পর্কে অজ্ঞতা বা ভ্রান্ত জ্ঞান, এটাকে বলা হচ্ছে নিগ্রহস্থান। তাহলে আমাদের তোমার বা প্রমেয় বা তোমার প্রমেয় পদার্থ যে 16টি বা জ্ঞেয়, সেটা ন্যায়মতে 16টি, সেটা আমরা জানতে পারলাম কি প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, বাদজল্প, নির্ণয়, বাদজল্প, বিতণ্ডা, হেত্যাভাস, ছল, জাতি, নিগ্রহস্থানম। এই হচ্ছে তোমার 16টা তোমার প্রমেয় পদার্থ, তাই তো, বা পদার্থ আর কি। এই 16টা পদার্থ সম্পর্কে আলোচনা হলো। এর পরের দিন তোমাদের একেবারে নৈয়িকদের প্রত্যক্ষ, অনুমান ইত্যাদি ক্রমে আলোচনা করা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত যা পড়ানো হলো সেই প্রসঙ্গে যদি প্রশ্ন থাকে করতে পারো। আর আরেকটা কথা, তোমরা টোটালটাকে ভালোভাবে লিখতে পেরেছো বলো তো? ভালোভাবে কি ক্লাস নোট নিতে পেরেছো? স্যার আমি মোটামুটি লিখেছি। তানিয়া, আর কেউ? স্যার আমিও লিখেছি মোটামুটি। মৌমা, তুমি প্রথম থেকে তো ছিলে না? হ্যাঁ স্যার ছিলাম তো প্রথম থেকে। একদম প্রথম থেকেই ছিলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা তাহলে অপর্ণা বলছো, মৌমা বলছো, তানিয়া বলছো, আর কেউ নেই? স্যার আপনার কথা ইকো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ।
এরপর ইকো হচ্ছে? না না না, এখন ঠিক হচ্ছে আছে তো। না, স্যার। আচ্ছা, তাহলে আর কেউ নেই? তানিয়া, মৌমা, অপর্ণার আর কেউ ভালোভাবে হ্যাঁ ক্লাস স্যার, নোট আমি নিয়েছে? লিখেছি। আমি পদার্থটা 16 প্রকার বাদ দিয়ে বাদবাকি আপনার প্রয়োজন থেকে আপনার নিগ্রস্থান কাকে বলে এটা লিখিনি, আর পদার্থ 16 প্রকার, সেই 16 প্রকারটা লিখিনি, বাদবাকি সব লিখেছি। আচ্ছা, ঠিক আছে। এই কে কে বললে? তানিয়া, মৌমা, রজনী, রিঙ্কি আর হচ্ছে তোমার অপর্ণা। এরা যারা ক্লাস নোটটা ঠিকঠাক নিতে পেরেছো, তারা প্রত্যেকে আমাকে পার্সোনালি একবার করে পাঠাও তো, কে কেমন নিতে পারছো দেখি। যারটা ভালো হবে তারটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আর আগের দিনের একটা ক্লাসটা কি জৈনর দুটো ক্লাস এবং চারবাকের দুটো একটা ক্লাস। ইকো হচ্ছে? আগের দিনের জৈনের আগের দুটো ক্লাস এবং চারবাকের একটা ক্লাস যারা ভালো নিতে পেরেছো, তারা সেগুলো কিন্তু একটু পাঠাও, আমাকে পার্সোনালি পাঠাবে, গ্রুপে নয়। এদের মধ্যে থেকে মানে যেটা আমার সবথেকে ভালো মনে হবে ঠিকঠাক হয়েছে, সেটা আমি গ্রুপে তোমাদের পাঠিয়ে দেবো, সবারই উপকার হবে, এই জন্যই আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, বলো। না স্যার, বলছি যে নৈয়ায়িকটা শেষ নৈয়ায়িকটা শেষ হয়ে গেলে স্যার আপনি কি বেদান্ত পড়াবেন? আমি ইন্ডিয়ান ফিলোসফিটা পুরোটাই পড়াবো, চিন্তার কিছু নেই। নাইটা হয়ে আচ্ছা, যাক, আচ্ছা, ঠিক বেদান্তটাও হবে। তোমাদের যদি তুমি এবার নেট দিচ্ছ? না স্যার, আমি এবার নেট দিচ্ছি না। হ্যাঁ, তখন তুমি তো ওখানে আছো, এখানে আসতে তো তোমার টাইম লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার আচ্ছা। এবছর তো সম্ভবই না। জানুয়ারি সেটটা ফিল আপ করেছো? না স্যার, ওটা কি এখন করা যাবে? তাহলে আমি করে দেবো। এ বাবা, না না, আর তো হবে না সম্ভবত, না ওটা ও, date পেরিয়ে গেছে। তো ওটা করতে পারতে, ওর সেটার ইয়েটা একটু সহজ হয়, সেটাতে উপকার হতো। যাই হোক, নেট এরপরে স্যার, যখন বেরোবে একটু করবে। স্যার আমাদের নেটের পরীক্ষাটা কি 17 অক্টোবর? তোমাদের ডেট পিছিয়ে গেছে, দেখেছো নোটিশ? মার্চ ওই 16-17 হবে। কোন 16 তারিখ না 17 তারিখ সেটা আমি জানি না, তবে ডেট 17 স্যার নোটিশ দিয়েছে তো। 17 থেকে 23। 17 থেকে 23 হয়েছে? 17 থেকে 25। আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 হয়েছে। যাই হোক, ঠিক আছে। তোমরা একটু টাইমও পেলে যারা দিচ্ছ, আর যারা দিচ্ছ না তারাও পড়ো। এবার দিচ্ছ না তো কী হয়েছে, পরের বার দেবে। আর প্রত্যেককে যেটা বলছি, আগেও আজকে অনেকজন আছো, প্রত্যেকটা দর্শনের মানে 2-3টে খাতা করে নাও। একটা ইন্ডিয়ান ফিলোসফি, একটা ওয়েস্টার্ন ফিলোসফি, একটা লজিক, এরকম একটা বা আদার্সগুলো একসাথে একটা খাতা করে নাও বা ডায়েরি করে নাও। একেবারে চারবাক থেকে শুরু করে টোটাল ইন্ডিয়ান ফিলোসফি একদম বেদান্ত পর্যন্ত নিজেরা পড়ে এটা সেটা বই থেকে পড়ে নোটস করে নাও। আমি এখান থেকে যে মেটেরিয়ালস দেবো বা তোমরা ক্লাস নোট নিচ্ছ সেগুলো গ্রুপে দেবো, সেটা আবার নিজেরা যা ক্লাস নোট লিখেছো, হ্যাঁ, সেই ক্লাস নোট যারা লিখে নিয়েছো অলরেডি, সেটাকে ডেভেলপ করো। ধরো আমি এখানে একটা ক্লাস নোট আজকে যার ভালো হলো তারটা গ্রুপে দিয়ে দিলাম, সেটা দেখে নিজেকে যে ক্লাস নোটটা নিয়েছো সেখানে যদি কোনো খামতি থাকে সেটা ডেভেলপ করে নাও, ওর পাশাপাশি লিখে নাও। আবার কি করবে, একটা বই ধরো পড়লে সেটাকে ক্লাস নোটের আকারে ছোটো ছোটো নোটস করলে। দ্বিতীয় বই যখন পড়ছো তখন একটা অন্য পেন নাও। প্রথমটা ব্লু কালি নিয়েছিলে, দ্বিতীয়টা রেড কালি নাও। দিয়ে তুমি এক্সট্রা যা পাচ্ছ চারবাকের বা ন্যায়ের বা জৈনের সেই জায়গাগুলো, সেগুলো লাল কালিতে ওর পাশাপাশি নোটস করো, যেটা যে জায়গার কথা। বুঝতে পারো, জৈন ধরো অনেকান্তবাদ, স্যাদবাদ, সপ্তভঙ্গি নাই পড়ছো, সেই প্রসঙ্গে একটা বই এক ধরনের পেয়েছিলে, আরেকটা বই অন্য কিছু কথা পাচ্ছ, সেগুলো ওর পাশাপাশি লিখো অন্য কালিতে। আরও একটা বই পড়ছো, সেখানে আরও কিছু পাচ্ছ, সেটাও ওর পাশাপাশি লিখো, অন্য ধরো সবুজ কালিতে লিখলে বা ব্ল্যাক কালিতে লিখলে। এরকম করো, পুরো লিখে শেষ করে ফেলতে হবে টোটাল সিলেবাস। এখানে ধরো পড়ানো হলো, পড়লে মেটেরিয়ালস দেওয়া হলো, পড়লে রেখে দিলে, এটা করলে হবে না। নিজেদের একটা খাতা করো, একটু খাটতে হবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? বোঝা গেছে? এরকম করতে থাকো। স্যার একটা জিনিস বুঝতে পারলাম না। হ্যাঁ। ধরুন একটা ছোট একটা বিষয় বললাম ন্যায়ের, তো এরকম ভাবে পড়তে গেলাম, একটা বই থেকে পড়লাম, পড়ে শেষ করলে এবার নতুন যখন বই ধরবো সেই বিষয়ে আরো কিছু প্রশ্ন বাড়ছে, সেই প্রশ্নগুলো কোথায় লিখবো? হ্যাঁ, সেখানে তো আর জায়গা নেই। মানে সে বিষয়ে তুমি এইভাবেই লিখো যে একটু আধটু করেও যাতে সাইডে লেখা যায়, অন্য কালিতে লিখবে। তাতে তোমার মাইন্ডে এটাও এফেক্ট এফেক্ট পড়বে কি, যে এই কালারে লেখা আছে, মানে এটা নিশ্চয়ই অন্য বই থেকে লেখা হয়েছে, একটা বই থেকে নয়।
তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা ডায়েরিতে তুমি তো একেবারে ওই যেমন ইতিহাস লিখো সেরকম লিখছো না যে একটু জায়গা না, থাকবে না। না। ছোট ছোট করে পয়েন্টস আকারে লিখবে, মানে সাইডে প্রচুর জায়গা থাকবে, অ্যারো দিয়ে বিভিন্ন বই থেকে ধরো আরও কিছু তথ্য পেলে অ্যারো দিয়ে যে এই জায়গাটা এখানে এক্সট্রা আরও কিছু, এই জায়গাটা এক্সট্রা আরও কিছু, এই হবে। ঠিক আছে? আচ্ছা স্যার বাংলার সাথে সাথে ইংলিশ নোটগুলোও কি নিচে লিখে রাখতে হবে, মানে ওগুলোর ইংলিশে কি নাম হয় দেখো, বা কি ইন্ডিয়ান বলে? ফিলোসফি টোটালটাই মানে বা ওয়েস্টার্ন ফিলোসফি বলো, মূল কিছু আমার প্রতিশব্দ মানে পরিভাষা জানলেই হবে, আচ্ছা তাছাড়া কিন্তু দরকার নেই। তোমার মূল দর্শনটা জানলেই হবে এবং সেই প্রসঙ্গে কিছু পরিভাষা। এরপর তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে টোটাল তুমি পাশাপাশি ইংরেজিটা লিখে রাখতে পারো। এরকম করতে পারো যে কোনোটা ইংরেজিতে লিখে রাখলে, ইংলিশ নোট পেলে টোটালটা কোনোটা বাংলা করে রাখলে। বুঝতে পেরেছো? আর যদি তোমার অসুবিধা হয় প্রচণ্ড তাহলে ইংরেজি বাংলা পাশাপাশি করে রাখলে সেটা তোমার ব্যাপার। তবে পুরোটা লিখে শেষ করতে হবে, তাহলে শিওর নেট, কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি তুমি লিখে না রাখো, ধরো নেট সিলেবাস প্রচুর পড়া হয়েছে, 2বার 3বার 4বার শেষ করে ফেলেছো, তাহলেও নেট নাও পেতে পারো। কেননা একটা ধরো টোটাল সিলেবাস শেষ করার পর মনে হবে প্রথম দিকগুলো সব ভুলে গেছি, পড়া আছে সবই পড়া, কোশ্চেন আসলে মনে হবে আমি তো পড়েছি এটা, এই মুহূর্তে মনে পড়তে পারছি না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। কিন্তু যদি লিখে রাখো, সেই মুহূর্তে যখন আবার শেষের দিকে প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে অনবরত কোশ্চেন অ্যান্সার, ওই জন্য পরীক্ষাগুলোও নিচ্ছি, যে সেখানে তোমাদের কোশ্চেন এবং অ্যান্সারগুলোর সঙ্গে চোখের একটা সেট আপ হয়ে যাবে, এই কোশ্চেন মানে এই অ্যান্সার হবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, তোমরা সবাই যেমন বলছি সেরকম লিখতে থাকো, প্রত্যেকের আলাদা আলাদা খাতা করে একদম আদা জল খেয়ে পড়ো। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন কবে ক্লাস আছে? মঙ্গলবার ক্লাস হবে, মঙ্গলবার যেমন সকাল 8:30টায় হয় সেরকম ক্লাস হবে।